তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনি কি স্কুইড গেম দেখেছেন? যদি এখনও দেখে না থাকেন তাহলে আপনি করছেনটা কি? অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আগে গিয়ে সেটা দেখে আসুন। আর যদি আপনি স্কুইড গেম অলরেডি দেখে থাকেন এবং সেটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি আপনার কাছে প্রমিস করে বলতে পারি যে এই শোটা আপনার অবশ্যই পছন্দ হবে। কারণ এই গল্পটা হচ্ছে এমন কিছু লোকের গল্প যারা তাদের জীবনে ফার্স্ট্রেটেড হয়ে গেছে, কিন্তু জীবনের কোনো একটা মোড়ে এসে তারা এমন একটা সুযোগ পেয়ে যায়, মানে এমন একটা লাকি চান্স পেয়ে যায় যেখানে কিছু সময় স্পেন্ড করার জন্যই তাদেরকে দেয়া হবে কোটি কোটি টাকা। অ্যান্ড যেমনটা আমরা স্কুইড গেমে দেখেছিলাম, তাদেরকে নিয়ে একটা গেম খেলানো হয় এবং যদি তারা গেম হেরে যায় তাহলে তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু এখানে আসলে কি হবে? এখানে এই গেমটা আসলে কেমন গেম? যদি তারা এখানে গেমটা উইন করতে না পারে তাহলে কি তাদেরকে মেরে ফেলা হবে? বা এই সমস্ত গেম খেলানোই হচ্ছে কার মাধ্যমে? মানে এই গেমের মাস্টার মাইন্ডটাই কি? সেই সমস্ত ব্যাপারগুলোই জানবো আজকের এই ভিডিওতে। আর এই সিরিজটার নাম হচ্ছে দ্য এইট শো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জিনসু নামের একটা ছেলেকে, যে কিনা তার ঘরের সামনে থেকে নিচে লাফ দিয়ে সুইসাইড করার ট্রাই করছিল। আসলে সে অনেক দেনার মধ্যে ডুবেছিল, এই জন্য সে নিজের জীবনটা রাখতেই চাইছিল না। তবে তখনই কিছু লোক তার সঙ্গে মিট করতে চলে আসে যারা কিনা তার পাওনাদার ছিল। এই জন্য জিনসু তাদের থেকে লুকানোর ট্রাই করছিল, কারণ জিনসু তাদের কাছ থেকে 900 মিলিয়ন ইয়ান নিয়েছিল। এখন সেইগুলো দিতে পারছে না, এই জন্যই সে তাদের থেকে পালিয়ে বাঁচার ট্রাই করছে। তবে এরপরে যখন তারা জিনসুকে দেখতে পারে তখন তারা জিনসুকে দৌড়ে ফলো করা শুরু করে। তবে জিনসু দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে একটা মুভির শুটিং চলছিল। এই জন্য এখানে অনেক মানুষজন ছিল, যার মধ্যে জিনসু হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে যায়। এই জন্য সেই লোকগুলো আর তাকে খুঁজে পায় না। আমরা দেখতে পারি এই শুটিংয়ের মধ্যে জিনসু এদিক সেদিক ঘোরাফেরা করছিল, আর তখনই জিনসু একটা জিনিস দেখতে পারে। আসলে জিনসুকে কিছুদিন আগে একটা লোক পরামর্শ দিয়ে বলেছিল যে একটা জায়গায় লোন নিয়ে ইনভেস্ট করার জন্য, যেই লোনের মাধ্যমে সে মালামাল হয়ে যেতে পারবে, হয়তোবা সে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেও পারবে। তবে আসলে সেই প্ল্যানিংটা ছিল সম্পূর্ণ ভুয়া একটা প্ল্যানিং, যেই জন্যই জিনসু রাস্তায় নেমে এসেছে। আর এখন তো জিনসু প্রতিদিন সেই লোকটাকে কল দিয়ে তার টাকাগুলো চাওয়ার ট্রাই করে, তবে সেই লোকটা তো তার কলই পিক করে না। আসলে আমরা জানতে পারি জিনসুর লাইফটা খুবই সিম্পল একটা লাইফ। সে একটা স্টোরেজ সেলসম্যানের জব করত, যেখানে প্রতিদিন সে 78,000 ইয়ান করে পেত। তবে এত কম বেতনে তার জীবন কোনোভাবেই চলছিল না। তার উপরে যেই লোনের চাপটা ছিল সেটা খুব ভালো করেই জানতো, এত কম বেতনে সে লোন জীবনেও পরিশোধ করতে পারবে না। এই জন্য সে সবসময় তার কাজটাকে চেঞ্জ করে করে দেখতো, যাতে করে কোনো না কোনো ওয়েতে সে বেশি টাকা ইনকাম করতে পারে। আর তাছাড়া সে স্টক মার্কেট নিয়ে কাজ করা একটা কোম্পানির বিল্ডিংয়ের গ্লাসগুলো পরিষ্কার করতো, আর সেই গ্লাসের ফাঁক দিয়ে সে ভেতরে এমপ্লয়ীদেরকে দেখে সবসময় এটাই চিন্তা করত যে আসলে এরা প্রতি ঘন্টায় কত ইয়ান করে ইনকাম করে, আর আমি এখানে কি করছি। আসলে জিনসু সবসময় এই ব্যাপারটা চিন্তা করতো যে সে কি করে তার লোনটাকে পরিশোধ করবে। আর সে এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে যদি সে তার শহর, মানে সোল শহরের প্রত্যেকটা বিল্ডিংয়ের সমস্ত গ্লাসগুলোও পরিষ্কার করে দেয়, তবুও তার কাছে এত টাকা আসবে না যেগুলো দিয়ে সে তার লোন পরিশোধ করতে পারবে। তো এই জন্য ফাইনালি একদিন রাতের বেলায় জিনসু সমস্ত ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে নিজের জীবনটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে লাভ দিতে যাচ্ছিল তখনই তার ফোনে একটা মেসেজ চলে আসে, আর যখন সে মেসেজটা চেক করে তখন সে দেখতে পারে তার অ্যাকাউন্টে কেউ 1 মিলিয়ন ইয়ান ডিপোজিট করে দিয়েছে। যদিও এই ডিপোজিট দেখার পরে সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ সে নিজেও বুঝতে পারছিল না এটা কোথা থেকে আসলো। তবে কয়েক সেকেন্ড পরে আরও 1 মিলিয়ন ইয়ান ডিপোজিট হয়ে যায়, আবার কয়েক মিনিট পরে আরও 1 মিলিয়ন, মানে এমন করে পুরো 4 মিলিয়ন ইয়ন তার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হয়। আর পরবর্তী মেসেজে তাকে বলা হয় একটা গাড়ির মধ্যে বসার জন্য, আর খুব শীঘ্রই তার সামনে সেই গাড়িটাও চলে আসে। এই জন্য জিনসু কোনো কিছু চিন্তা না করে সেই গাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর এই গাড়িটা তাকে নিয়ে আসে একটা স্পেশাল বিল্ডিংয়ের মধ্যে। যেই বিল্ডিংয়ের মধ্যে যাওয়ার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়, যেখানে গিয়ে সে দেখতে পারে এখানে একটা চিঠির বক্স পড়ে আছে। আর যখন সে খামের মধ্য থেকে চিঠিটা বের করে তখন সে দেখতে পারে চিঠির মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে সে দ্য 8 শো নামের একটা গেমের মধ্যে এন্টার করতে যাচ্ছে। আর এই গেমের মধ্যে যাওয়ার জন্য না কোনো স্কিলের দরকার পড়বে, না অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার পড়বে। এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দেয়া হবে। তবে এমন করতে করতে যখন একটা পর্যায়ে গেমটা শেষ হয়ে যাবে, তখন যদি এই গেমের মাঝখানে কেউ মারা যায় তাহলে তার গেমটা সেখানেই শেষ হয়ে যাবে। এই জন্য এই চিঠির মধ্যে স্পষ্ট করে এই জিনিসটা লিখে দেওয়া হয়েছে যে যদি তুমি এই গেমটার মধ্যে অংশগ্রহণ করতে না চাও তাহলে এখানে তোমার জন্য কিছু টাকা রাখা আছে, এখান থেকে তুমি ট্যাক্সি ভাড়া নিয়ে চলেই যেতে পারো, তোমাকে জোর করে কেউ গেমের মধ্যে এন্টার করাবে না।
তাছাড়া আমরা দেখতে পারি এখানে 20 মিলিয়ন ইয়ান দেয়া ছিল, যেগুলো সে চাইলে ফ্রিতেই নিয়ে যেতে পারতো। মানে যদি সে গেমে অংশগ্রহণ না করে তাহলে টাকাগুলো নিয়ে সে এখান থেকে ফুটতে পারবে। তবে এখানে এইটাও স্পষ্ট করে লেখা ছিল যে যদি সে গেমের মধ্যে এন্টার করতে চায় তাহলে এখানে 1 থেকে 8-এর মধ্যে যেই কার্ডগুলো আছে সেগুলোর মধ্যে একটা কার্ড পিক করতে হবে আর সোজা এইটা নিয়ে পর্দার পেছনের রুমের মধ্যে চলে যেতে হবে। যদিও এই সমস্ত ব্যাপারগুলো পড়ার পরে জিনসুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে বুঝতেই পারছিল না যে আসলে এটা কেমন উৎপটাং একটা গেম। তবে সে টাকার লোভগুলোকেও সামলাতে পারছিল না। এই জন্য সে অনেক চিন্তাভাবনা করার পরে ফাইনালি এখান থেকে 20 মিলিয়ন ইয়ান নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে টাকাগুলো নিয়ে কয়েক সামনে যায় তখন সে আবারও দ্বিতীয়বার চিন্তা করার সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে যে আমি আসলে গিয়ে করবোটা কি, আমার মাথায় এত বড় একটা দেনার চাপ, তাছাড়া আমি তো মরতেই যাচ্ছিলাম। সো কেননা গেমটার মধ্যে পার্টিসিপেট করে এটা দেখাই যাক যে আসলে এটার মধ্যে কি হয়। এই জন্য ফাইনালি সে সমস্ত কার্ডগুলোর মধ্যে 3 নম্বর কার্ডটাকে পিক করে আর সেটা নিয়ে সোজা পর্দার পেছনের রুমের মধ্যে চলে যায়। তো এরপরে যখনই সে রুমের মধ্যে এন্টার করে তখনই পেছন থেকে দরজাটাকে লক করে দেওয়া হয়। আর আমরা দেখতে পারি এই জায়গাটা খুবই নিরিবিলি একটা জায়গা ছিল। এখানে একটা স্ক্রিন টাইপের জিনিস ছিল যেখানে 24 ঘন্টার একটা টাইমার দেওয়া ছিল। এরপরে জিনসু হাঁটতে হাঁটতে 3 তলায় চলে আসে, যেটা আসলে তার থাকার জায়গা ছিল। এখানে সে গিয়ে রুল নামের একটা বুক দেখতে পারে। তাছাড়া এখানে সে বুঝতে পারে জানালার জায়গায় স্ক্রিন লাগানো ছিল আর প্রত্যেকটা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ছিল। তো এরপরে যখন সে রুলের বুকটা খুলে পড়া শুরু করে তখন সে দেখতে পারে যে আসলে এখানে কিছু রুল দেয়া আছে। আর এই রুলগুলোর মধ্যে প্রথম রুলটা ছিল যে তাদের জন্য কিছু স্পেশাল ড্রেস ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা প্লেয়ারকে সেই ড্রেসগুলোই পরতে হবে যেগুলো এখানে তাদেরকে দেয়া হয়েছে। আর 2 নম্বর রুলটা ছিল যদি তারা বাইরের কোনো জিনিস ইউজ করতে চায়, যেমন চা সিগারেট খেতে চায়, তাহলে তারা স্কোয়ার নামের একটা জায়গা থেকে এই জিনিসটা কিনতে পারবে। আসলে স্কোয়ার হচ্ছে সামনেই একটা দোকান যেখান থেকে তারা চাইলে বাইরের জিনিসপত্র কিনতে পারবে। প্রত্যেক পার্টিসিপেটকে মধ্যরাত থেকে শুরু করে পরদিন সকাল 8টা পর্যন্ত তাদের রুমের মধ্যেই বন্ধ হয়ে থাকতে হবে আর রুল কোনোভাবেই ব্রেক করা যাবে না। যদি তারা রুল ব্রেক করে ক্যামেরা বন্ধ করার ট্রাই করে তাহলে তাদের যেই পুরস্কারের টাকা সেগুলোকে অর্ধেক করে দেয়া হবে। আসলে এই পুরো গেমটাকে মধ্যরাত থেকে শুরু করা হবে, মানে রাত 12টার পর থেকে। আর যখন জিনসু ভালো করে তার মোবাইলটা চেক করে তখন সে দেখতে পারে মাত্র 1 মিনিট বাকি আছে। এই জন্য সে তাড়াহুড়ো করে তার ড্রেসটাকে পরে ফেলে। আর এরপরে যখন গেমটা শুরু হয়ে যায় তখন আমরা জানতে পারি এখন পর্যন্ত জিনসুর অ্যাকাউন্টে 35 মিলিয়ন ইয়ান জমা পড়ে গিয়েছে। আর পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে 30,000, এরপরে 60,000, এরপরে 90,000, মানে এমন করে জমা হচ্ছে আর হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তো জিনসু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে চিন্তা করে বাহ, কোনো কাজকর্ম না করেই এত টাকা। আসলে নর্মালি ভিডিও গেমের মধ্যে যেমনটা হয় তেমন প্রত্যেক সেকেন্ডে টাকাগুলো বেড়েই যাচ্ছিল। এগুলো দেখার পরে তো জিনসু কোনোভাবে এগুলো বিশ্বাসই করতে পারছিল না। এরপরে সে যখন বাইরে যাওয়ার ট্রাই করে তখন তার মনে পড়ে যে গভীর রাতে তো এখান থেকে বাইরে যাওয়ার নিষেধ, তবে তার বাইরে যেতেই হতো কারণ তার টয়লেট করতে হবে। এই জন্য সে কারো নাম্বারে ফোন দিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে আর তাকে বলে সে বাথরুমে যেতে চায়। তবে ওই পাশ থেকে কোনো অ্যান্সারই দেওয়া হচ্ছিল না, বরং এইটার বদলে তাকে স্ক্রিনে কিছু নাম্বার দেখানো হচ্ছিল, মানে কিছু মেসেজ দেওয়া হচ্ছিল। আসলে এখান থেকে চাইলে সে কিছু অর্ডার করতে পারবে। আর যখন সে গিয়ে তার জন্য একটা গ্লাভস আর শীতের কিছু জামা কাপড় অর্ডার করার ট্রাই করে তখন সে দেখতে পারে এইটার জন্য টাকা কাটা হবে। তবে সে এই জিনিসটাও লক্ষ্য করে যে এখান থেকে যদি কিছু অর্ডার করা হয় তাহলে সেগুলোর দাম হবে অনেক বেশি। মানে বাইরে যে জিনিসটার দাম 1 টাকা এখানে প্রায় সেই জিনিসটার দাম 100 টাকা। আর এগুলো দেখার পরে জিনসু এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখান থেকে যত কম অর্ডার করা যায় ততই উত্তম। আর এই জন্য সে শুধুমাত্র তার জন্য একটা খালি বোতল অর্ডার করে যেটার মধ্যে সে আজকে রাতের মতো বাথরুম করে শুয়ে পড়ে, কারণ অবভিয়াসলি রাতের বেলায় ঘর থেকে বাইরে বের হওয়ার নিষেধ। তো এরপর পরদিন সকালবেলা যখন জিনসু ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে 14 মিলিয়ন ইয়ান জমা হয়ে গেছে। এগুলো দেখে তো সে পুরো পাগলের মতোই হয়ে যায়। এরপর যখন সে রুম থেকে বেরিয়ে নিচের ফ্লোরে আসে তখন সে আরও কিছু পার্টিসিপেন্টকে পেয়ে যায় যারা কিনা নিজেদের মধ্যে কথাবার্তা বলার ট্রাই করছিল। আর তারা যখন বড় স্ক্রিনটার দিকে ভালো করে তাকায় তখন তারা দেখতে পারে এখানে সময় কিছুটা বেড়ে গিয়েছে। যেখানে কালকে 24 ঘন্টা দেয়া ছিল সেখানে এখন 35 ঘন্টা হয়ে গেছে। তো এরপরে এখানে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলার ট্রাই করে, তারা একে অন্যের সাথে পরিচিত হওয়ার ট্রাই করে। আমরা দেখতে পারি জিনসুর নাম্বার ছিল 3, কারণ সে এখানে 3 নাম্বার ফ্লোরে থাকতো। আর যেহেতু সে কার্ডটাও 3 চুজ করেছে এই জন্য তার নাম্বারটা 3 দেওয়া হয়েছে। তো এর একটু পরে আমরা দেখতে পারি 8 ফ্লোরের যেই পার্টিসিপেন্ট মানে নাম্বার 8 এখানে চলে আসে, যে কিনা ছিল একটা মেয়ে। আর তাকে দেখার পরে জিনসু মানে নাম্বার 3 চিন্তা করে যে এই মেয়েটা সবার থেকে আলাদা ড্রেস কেন পরে আছে। আর এই মেয়েটাকে দেখে খুবই হ্যাপিও মনে হচ্ছিল। আর যখন এখানে বাকি 7 জন কথাবার্তা বলছিল তখন তারা দেখতে পারে তাদের মধ্যে নাম্বার 1 মিসিং ছিল। আর তখনই এখানে নাম্বার 1 চলে আসে, যে কিনা আসলে ভালো করে হাঁটতে পারছিল না, সে ছিল ল্যাংড়া। তো এখানে যখন তারা সবাই কথাবার্তা শুরু করে তখন আমরা দেখতে পারি জিনসু তাদের কাছে জিজ্ঞেস করে যে আসলে এখানে বাথরুম কোথায়।
তখন নাম্বার 2 তাদেরকে বলে যে এখানে কোনো বাথরুমই নেই, যদি আমাদেরকে বাথরুম করতে হয় তাহলে আমাদেরকে ওয়েস্ট কিনতে হবে, সেগুলোর মধ্যেই আমাদেরকে বাথরুম করতে হবে। আর এখানে তারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারে এখানে সমস্ত জিনিসগুলো নকল ছিল, আর তাছাড়া কোনো পার্টিসিপেন্টের ড্রেসের মধ্যে কোনো পকেটই ছিল না। এগুলো দেখার পরে তারা খুবই কিউরিয়াস হয়ে যায়। তবে তারা এই জিনিসটাও চিন্তা করে যে যদি তারা বাথরুম করার জন্য ওয়েস্টগুলো কেনার ট্রাই করে তাহলে তাদেরকে কয়েক হাজার গুণ বেশি দাম দিতে হবে, যেটা কিনা তারা কোনোভাবেই করতে পারবে না, কারণ তারা এখানে টাকা কামাতে এসেছে, খোয়াতে না। এই জন্য তারা ফাইনালি সবাই মিলে স্কোয়ারে চলে আসে কিছু কেনাকাটা করার জন্য। তারা আশা করছিল যে হয়তো বা স্কোয়ারের দাম কিছুটা কমও হতে পারে। তো এরপরে যখনই তারা স্কোয়ার থেকে সিগারেটের প্যাকেট অর্ডার করে তখন তারা লক্ষ্য করে হঠাৎ করেই সময় 2 মিনিট কমে গেছে। মানে আসলে আমরা বুঝতে পারি এখানে টাকার মাধ্যমে কেনাকাটার কোনো ব্যাপারই ছিল না, এখানে কেনাকাটার ব্যাপার ছিল সময়ের মাধ্যমে। তো এরপর তারা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলা শুরু করে, আর তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করা শুরু করে যে আসলে এই গেমটা কয়দিন চলবে, এই গেমটা কে শুরু করেছে, বা কার কাছেই এত বেশি ফালতু টাকা পড়ে আছে যে এমন একটা গেমের পেছনে এত টাকা সে নষ্ট করে দিছে। আর এই সমস্ত কথাবার্তার মাঝখানেই একটা মেয়ের ক্ষুধা পেয়ে যায়, এই জন্য সে খাবার দাবার খোঁজা শুরু করে। তবে তখন নাম্বার 8 মানে সেই অদ্ভুত মেয়েটা বলা শুরু করে যে কালকে রাতের বেলায় আমার রুমের মধ্যে 12 বোতল পানি এবং 12 প্লেট খাবার এসেছিল, আর এই জন্য আমি সব কিছু থেকেই অল্প অল্প করে খেয়ে নিয়েছি, আর 1 বোতল পানি আমি নিজে খেয়েছি, আর বাকি যেই পানিগুলো ছিল সেগুলো দিয়ে আমি গোসল করে ফেলেছি। তবে এইটা শোনার পরে জিনসু গিয়ে বলে যে না, এমনটা কোনোভাবেই হতে পারে না, তোমার কাছে 12 প্লেট খাবার গিয়েছে, তার মানে এইটা না যে সেই সমস্ত খাবারগুলো তোমার ছিল, সেগুলো হয়তো আমাদের সবার জন্য পাঠানো হয়েছিল, এই জন্যই এখন আমরা সবাই ক্ষুধায় মরছি। তবে এই মেয়েটা বলা শুরু করে যে যেহেতু প্রথম দিন ছিল এই জন্য আমার ভুল হয়ে গেছে, সো প্লিজ আমাকে মাফ করে দাও। তবে আমরা দেখতে পারি অন্য একটা মেয়ে যার নাম্বার ছিল নাম্বার 2, সে কোনোভাবে এটা মানতে পারছিল না, সে তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। সে বলে যে তুমি যেই বাকি খাবারগুলো এখনও স্টোর করে রেখেছো সেগুলো এখন আমাদের দরকার। তবে তখন আবার নাম্বার 8 তাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা আসলে আমাদের রুম থেকে বাইরে কিছুই নিয়ে বেরোতে পারবো না, এইটা হচ্ছে গিয়ে রুলের একটা পার্ট, সো যদি আমরা এমনটা করি তাহলে আমরা এলিমিনেট হয়ে যাব। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তারা পুরোপুরি শকড হয়ে যায়। তবে তারা এই ব্যাপারটা চিন্তা করছিল যে আসলে 8 জন প্লেয়ারের জন্য 12 প্লেট খাবার কেন পাঠানো হয়েছে, আর সেগুলো কেন নাম্বার 8-এর কাছেই সবগুলো পাঠানো হলো। তো এরপর তারা চিন্তা করা শুরু করে যে আসলে কিভাবে তারা খাবারগুলো তাদের রুমের মধ্যে আনতে পারে। আর তখন তাদের মাথায় চলে আসে যে তাদের কাছে একটা ডেলিভারি হ্যাজ আছে, মানে প্রত্যেকের রুমের মধ্যে একটা ইলেকট্রিক জিনিস দেওয়া হয়েছে যেটার মাধ্যমে এক রুম থেকে খাবার অন্য রুমের মধ্যে ট্রান্সফার করা যেতে পারে। এই জন্য নাম্বার 7 নাম্বার 8কে বলে যে তুমি সেই হ্যাজের মাধ্যমে আমাদের সবার রুমের মধ্যে খাবার ট্রান্সফার করে দেবে। তখন নাম্বার 8 বলে যে হ্যাঁ আমি করে দেবো, আমি এখন গিয়েই করে দেবো, কারণ খাবারগুলো ফেলে দেওয়ার মতো জায়গাও আমার কাছে নেই। এই জন্য নাম্বার 7 এবং বাকিরা প্রচণ্ড রাগ হয়ে বলে যে এখনই আমরা সবাই তোমার রুমের মধ্যে যেতে চাই। আর এরপরে যখনই তারা সেই মেয়ের রুমের মধ্যে চলে আসে, মানে 8 ফ্লোরে চলে আসে, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে যে এই রুমটা অনেক বড় একটা রুম ছিল, এমনকি এই রুমের মধ্যে বাথটব পর্যন্ত ছিল। তাছাড়া এই রুমটা বাকি সমস্ত রুমের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তাছাড়া এখানে তার অ্যাকাউন্টে টাকাগুলো লাখ হিসেবে গ্রো করে, যেখানে তাদেরগুলো কিনা হাজার হিসেবে গ্রো করে। আর এগুলো দেখার পরে তো নাম্বার 1-এর মাথা অনেক বেশি গরম হয়ে যায়, কারণ নাম্বার 8-এর টাকা গ্রো করছে সবচেয়ে বেশি হারে, কিন্তু নাম্বার 1-এর টাকা গ্রো করে সবচেয়ে কম হারে। মানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে যত নিচে থাকছে তার ফ্যাসিলিটি তত কমে যাচ্ছে। মানে নাম্বার 1 সবচেয়ে কম ফ্যাসিলিটি পাচ্ছে, আর নাম্বার 8 পাচ্ছে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি। তো এরপর আমরা দেখতে পারি নাম্বার 8 কীভাবে এই গেমের মধ্যে এসেছিল। আসলে আমরা দেখতে পারি নাম্বার 8 একটা গাউন পরে এই বিল্ডিংয়ে এসেছিল, আর এখানে এসে সে নাম্বার 8 কার্ডটা চুজ করেছিল, মানে তার নিজের জন্য নাম্বার 8 চুজ করেছিল। আর আমরা এখানে বুঝতে পারি যে আসলে তারা যেই রকম কার্ড চুজ করেছে তেমন করেই তাদেরকে সেই ফ্লোরে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর যখন নাম্বার 8 ফ্লোরে চলে আসে তখন সে এখানে সুইমিং পুল দেখার পরে তো পুরো পাগলের মতো হয়ে যায়, এই জন্য সে সুইমিং পুলের মধ্যে গিয়ে লাফিয়ে পড়ে। তবে আসলে এখানে সমস্ত কিছু ছিল ফেক। তো এরপরে যখন নাম্বার 8 তার রুমের মধ্যে যায় তখন এখানে সমস্ত জিনিসপত্র এবং সমস্ত ফ্যাসিলিটিগুলো দেখার পরে সে একটু বেশি হ্যাপি হয়ে যায়। সে পুরো পাগলের মতো বিহেভ করা শুরু করে, এই জন্য সে তার নিজের ড্রেসগুলোকে পুড়িয়ে ফেলে, আর এখানে যেই পার্টিসিপেটেড ড্রেস আছে সেগুলো পরে ফেলে। তবে যখন সে সেই ডেলিভারি হেজের মধ্যে তার পোড়া জামাটা দেয় আর কয়েক সেকেন্ড পরে সেই হেজটা আবারও ওপেন হয়, তখন সে দেখতে পারে তার সেই পোড়া জামাটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। মানে মাত্র 1 সেকেন্ডের মধ্যেই সেই জামাটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর যেহেতু এখানে সমস্ত প্লেয়ারদের তুলনায় তার টাকা সবচেয়ে বেশি গ্রো করছে, এই জন্য সে সেই টাকাগুলো দিয়ে সব কিছু অর্ডার করা শুরু করে। মানে সে সব কিছু অর্ডার করে তার টাকাগুলোকে শেষ করে দেয়। যেমন সে ম্যাট্রেস, বালিশ, পোর্টেবল টয়লেট, এমনকি প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেগুলো অর্ডার করা শুরু করে। আর এমন করে সে তার টাকাগুলো গায়েব করে দেয়। তবে যখন আস্তে আস্তে সময় পার হয় তখন আবার তার টাকাগুলো আগের মতো করেই গ্রো করা শুরু করে। আমরা দেখতে পারি প্রত্যেক দিন তার রুমের মধ্যে 12 প্লেট খাবার পাঠানো হয়, যেখান থেকে সে প্রত্যেক প্লেট থেকে অল্প অল্প করে খাবার নিয়ে খাওয়া শুরু করে।
আর তাছাড়া তাকে যেই 12 বোতল পানি দেয়া হয় সেই 12 বোতল পানির ইউজ করে সে বাথটবে গোসল করে তার লাইফটাকে এনজয় করে। তো এখান থেকে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি এখানে যেই বাকি 7টা প্লেয়ার ছিল সেই 7টা প্লেয়ার তার গল্প শোনার পরে পুরোপুরি শক্ট হয়ে যায় আর তারা খুবই আফসোস করা শুরু করে যে তাদের উপরের ফ্লোরে যারা থাকে তারা তাদের থেকে বেশি ইনকাম করছে। এই জন্য তারা কোনোভাবে এটা মানতে পারছিল না। এই জন্য নাম্বার 7 তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এখানে একটা প্যাটার্ন ফলো করা হচ্ছে, মানে একটা প্যাটার্নের মাধ্যমে তোমাদের টাকাগুলোকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন প্রথম ফ্লোরে যে থাকছে তাকে প্রত্যেক মিনিটে 10,000 দেওয়া হচ্ছে আর যে সেকেন্ড ফ্লোরে থাকছে তাকে দেওয়া হচ্ছে 20,000 আর এই দুটাকে যোগ করে যে থার্ড ফ্লোরে থাকছে তাকে দেয়া হচ্ছে 30,000। আর এগুলো শোনার পরে এখানে সবাই ক্যালকুলেট করা শুরু করে যে ফোর্থ ফ্লোরে থাকছে সে পাচ্ছে প্রত্যেক মিনিটে 50,000, যে ফিফথ ফ্লোরে থাকছে সে পাচ্ছে প্রত্যেক মিনিটে 80,000 আর যে সিক্স ফ্লোরে থাকছে সে পাচ্ছে প্রত্যেক মিনিটে 1,40,000। আর এমন করেই নাম্বার 7 প্রত্যেক মিনিটে পায় 2,10,000 এবং নাম্বার 8-এ যেই মহারানী বাস করে সে প্রত্যেক মিনিটে পায় 3,40,000 ইয়ান করে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে এখানে প্রত্যেকটা প্লেয়ার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা শুরু করে যে আসলে কেন এখানে তাদের সঙ্গে ন্যায় বিচার করা হচ্ছে না। তারা তো গেমটা সমান ওয়েতেই খেলছে, তাহলে কেন তাদেরকে টাকা কম বেশি দেয়া হচ্ছে। আর তখন নাম্বার 7 তাদেরকে বুঝিয়ে বলে যে আসলে এটা হচ্ছে একটা ফিবোনাচি প্যাটার্ন, যেইটার মাধ্যমে এটা ডিসাইড করা হয়েছে যে কাকে কত টাকা দেয়া হবে। আর এইটা শোনার পর আমরা দেখতে পারি এখানে সমস্ত প্লেয়ার এই ব্যাপারটা ক্যালকুলেট করে বের করার ট্রাই করে যে আসলে প্রত্যেক দিন এখানে কোন প্লেয়ার কত টাকা করে ইনকাম করছে। এখন জিনসু মানে নাম্বার 3 এই ব্যাপারটা চিন্তা করছিল যে এত বড় একটা সিক্রেট গেমের মানুষজন কেন আমাদের থেকে লুকিয়েছে। আসলে এমনটা যে হচ্ছে যদি আমরা এটা জানতাম তাহলে তো আমরা কখনোই এমন করে চুজ করতাম না। আর আমরা দেখতে পারি নাম্বার 1 যে কিনা একেবারে নিচের ফ্লোরে থাকে আর সবচেয়ে কম টাকা পায়, সে এখনও এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে একেবারেই অখুশি হয় না, কারণ সে জানতো যে আসলে সে যেহেতু লুলা এই জন্য সে উপরের ফ্লোরে যেতেও পারবে না আর সে যেটা পাচ্ছে সেটা তার জন্য অনেক বেশি আছে, এই জন্য সে একেবারেই অখুশি হয় না। তবে বাকি সবার খারাপ অবস্থা দেখার পরে যেই মহারানী 8 ফ্লোরে থাকে সে সবাইকে নিয়ে মজা করা শুরু করে আর মহা আনন্দের নাচানাচি করা শুরু করে। আর আমরা দেখতে পারি বাকি সবাই যদিও তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, তবে তার উপরে চিল্লাচিল্লি করে আসলে তারা করবেটাও কি, কারণ নিজের অজান্তে হলেও তারা যার যার নাম্বার নিজেই চুজ করেছিল। তবে আমরা দেখতে পারি এখানে নাম্বার 7 যেই লোকটা ছিল সে একটু চালাক এবং একটু ইন্টেলিজেন্ট লোক ছিল, এই জন্য সে এখানে একটা বুদ্ধি বের করার সিদ্ধান্ত নেয় যাতে করে তারা সবাই এখানে মিলেমিশে থাকতে পারে আর কারো মধ্যে কোনো ঝামেলা শুরু না হয়ে যায়। আর এই জন্য সে সবাইকে বলে যে অন্য অন্য জায়গায় যতই ডিফারেন্স হোক না কেন খাবার সবার সমান পাওয়া উচিত। এই জন্য তারা সবাই কীভাবে খাবার সমান পেতে পারে সেটা নিয়ে সে একটা প্ল্যানিংও বের করে ফেলে। সে বলে যে আমরা প্রত্যেকে একটা করে খাবারের বক্স তুলব, এমন করে টোটাল 8টা বক্স হয়ে যাবে, আরও বাকি 4টা বক্স রয়ে যাবে। এরপরে যদি কারো এক্সট্রা খাবারের দরকার পড়ে তাহলে সে বাকি 4টা বক্স থেকে চাইলে খেতেই পারবে। আর এমন করেই তাদের মধ্যে সমানভাবে বন্টন হয়ে যাবে আর তারা আরামসেই একসাথে থাকতে পারবে। আর আমরা দেখতে পারি যে এমন করেই সমস্ত ব্যাপারগুলো ঠিকঠাক মতো চলছিল, তারা খুবই ভালোভাবে সময়গুলো পার করা শুরু করে দিয়েছিল। তবে হঠাৎ করেই একদিন 8 ফ্লোরে থাকা মহারানী সেই স্কোয়ার থেকে তার জন্য ডিজাইনার কাপড় চোপড় অর্ডার করে ফেলে, যে জন্য তাদের সমস্ত সময়গুলো কমে যায়। কারণ স্কোয়ার থেকে যখন কিছু অর্ডার করা হয় তখন তাদের টাকা না কেটে তাদের সময় কাটা হয়। তো এই জন্য এখন এখানে সবাই নাম্বার 8-এর উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ এখন তাদের হাতে মাত্র 15 মিনিট সময় বাকি ছিল। তারা অনেক সময় পার করে ফেললেও এখানে সময় হয়েছে মাত্র 15 মিনিট। এখানে নাম্বার 8 তার জন্য একটা সুইমিং স্যুটও অর্ডার করেছে, যেখানে কিনা এখানে কোনো সুইমিং পুলই ছিল না। এই জন্য প্রচণ্ড রাগ করে তারা যখন উল্টাপাল্টা বলা শুরু করে তখন নাম্বার 8 তাদেরকে বলা শুরু করে যে আমার কাছে এমন একটা প্ল্যানিং আছে যেটার মাধ্যমে চাইলেই তোমরা সময় বাড়াতে পারবে, তবে এখানে একটা শর্ত আছে। নাম্বার 2 আমার সাথে যেই খারাপ ব্যবহার করেছে সেই জন্য তার আমার কাছে মাপ চাইতে হবে। তবে নাম্বার 2 এর ঘাড় ছিল আরও একটু তেরা, সে কোনোভাবেই তার কাছে মাপ চাইতে চাইছিল না। তবে তখন অন্য একটা মেয়ে এসে কাকুতি মিনতি করে তার কাছে মাপ চায়। তখন নাম্বার 8 তাদেরকে বলে দেয় যে যদি তোমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠো আর নিচে নামো, মানে এমন উপর নিচ করতে থাকো, তাহলে এখানে সময় আস্তে আস্তে করে বাড়া শুরু করবে, মানে তুলনামূলকভাবে একটু বেশি বাড়বে। তো এই জন্য তারা সবাই উপর নিচে দৌড়াদৌড়ি করা শুরু করে। তবে আসলে সময় বাড়ার জায়গায় আস্তে আস্তে করে কমে যাচ্ছিল। এমন করতে করতে একটা সময় 0তে চলে আসে। এই জন্য নাম্বার 8 মহা খুশিতে হাসাহাসি করা শুরু করে, মানে সে তাদের সবাইকে নিয়ে মজা করা শুরু করে। আর তখন হঠাৎ করে স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে তাদেরকে আবারও 24 ঘন্টা সময় দিয়ে দেওয়া হয়। আর তখন নাম্বার 8 তাদেরকে বলে যে যখন আমরা একে অন্যের রুম চেক করার জন্য উপর নিচে হাঁটাহাঁটি করছিলাম এবং দৌড়াদৌড়ি করছিলাম তখন আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছিলাম সময় বাড়ছিল, কিন্তু এখন কেন বাড়ছে না এটা আমি বুঝতে পারছি না।
তো এরপর আমরা দেখতে পারি জিনসু তার নিজের জন্য একটা পোর্টেবল টয়লেট অর্ডার করে ফেলে। আর এখানে আমরা বাকি সবাইকেও দেখতে পারি যারা কিনা যার যার রুমের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে তাদের সময় পার করছিল। আর এমন করেই সময়গুলো আস্তে আস্তে করে পার হয়ে যায়। আর হঠাৎই একটা দিন আবারও সময়গুলো কমে যায়। এই জন্য তারা আবারও উপর নিচে দৌড়াদৌড়ি করা শুরু করে যাতে সময় বেড়ে যায়। তবে এমনটা করতে গিয়ে তাদের আরও বেশি ক্ষুধা লেগে যায়। এই জন্য তারা খাবার দাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তো এমন করে করেই তাদের দিনগুলো পার হওয়া শুরু করে দিয়েছিল। তবে এত কম খাবারে কোনোভাবেই তাদের হচ্ছিল না। যদিও তাদের টাকা অনেক বেশি বেড়ে গিয়েছিল আর সময়ও অনেকটা বেড়ে গিয়েছিল, তবে কোনোভাবেই তারা এই খাবারে নিজেদেরকে আর চালাতে পারছিল না। এই জন্য তারা নতুন করে একটা প্ল্যানিং করার সিদ্ধান্ত নেয়। তারা চিন্তা করে যে তারা কাজগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, যাতে করে তারা টিম ওয়াইজও কাজ করতে পারে আর তাদের সবার এনার্জি একসাথে নষ্ট না হয়ে যায়। কারণ যদি এনার্জি নষ্ট কম হয় তাহলে খাবার দাবারও অপচয় কম হবে। এই জন্য নাম্বার 7 এবং বাকিরা সবাই মিলে এখানে প্ল্যানিং করে তারা 2টা টিম হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্ল্যানিং করে যে তারা 4 জন করে 2টা টিম হয়ে যাবে। একদিন প্রথম টিমের 4 জন উপর নিচে দৌড়াদৌড়ি করে টাইম বাড়াবে এবং পরের দিন পরের টিমের 4 জন উপর নিচে করে টাইম বাড়াবে। আর যারা টাইম বাড়াবে না তারা রুমের মধ্যে বসে রেস্ট নেবে বা অন্য কোনো কাজ করবে। তো এরপরে পরদিন থেকেই তারা প্ল্যানিং মতো কাজ করা শুরু করে। তারা সবাই 2টা টিমে ভাগ হয়ে যায়। প্রথম টিম সিঁড়ি দিয়ে উপর নিচে দৌড়াদৌড়ি করে, এমন করে সময় বাড়ায়। আর দ্বিতীয় টিম বসে বসে রেস্ট করে। আবার পরদিন আবার এর উল্টো হয়। তবে আমরা দেখতে পারি নাম্বার 1 যেই লোকটা ছিল, মানে একেবারে নিচের ফ্লোরে যেই লোকটা থাকতো, সে ছিল যেহেতু ল্যাংড়া, এই জন্য তার সিঁড়ি দিয়ে উপর নিচে উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল। সে কোনোভাবেই সিঁড়ি দিয়ে উপর নিচে উঠতে পারতো না, মাঝে মধ্যে পড়ে যেত। তবে এগুলো দেখার পরে নাম্বার 6 তার উপরে প্রচণ্ড রাগ করে আর সে তাকে উল্টা বলি করে তাকে আবারও সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য বলে। তবে যখন নাম্বার 2 এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে কোনোভাবেই এটাকে হজম করতে চায় না। এই জন্য সে গিয়ে এটার প্রতিবাদ করা শুরু করে। তো এমন করে করেই আরও কয়েকটা দিন পার হয়ে যায়। তবে একদিন আমরা দেখতে পারি এমন সময় চলে আসে যখন নাম্বার 1-এর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। সে আর সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারছিল না। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সবাই তার উপরে প্রচণ্ড রাগ করে। তবে যখন জিনসু এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে তার কাঁধে ভর করে তাকে উপরে কোনো রকমে তুলে নিয়ে আসে। তবে এরপরে যখন খাবারের পালা চলে আসে তখন সবাই সিদ্ধান্ত নেয় তারা নাম্বার 1-কে খাবার দাবার খেতে দিবে না, কারণ আজকে তো সে কোনো পরিশ্রমই করেনি। কিন্তু যখন নাম্বার 3 এবং নাম্বার 2 এই ব্যাপারগুলো দেখতে পারে তখন তার জন্য অনেক বেশি খারাপ লাগে। এই জন্য নাম্বার 3 নাম্বার 1-কে বলে সে যেন গিয়ে তার ভাগের খাবারগুলো খেয়ে নেয়, কারণ তার ক্ষুধা লাগেনি। তো এরপরে জিনসু যখন তার রুমের মধ্যে ছিল তখন হঠাৎই তার ডেলিভারি হেজটা ওপেন হয়ে যায় আর সে দেখতে পারে এই হেজের মধ্যে অনেকগুলো ময়লা পড়ে আছে। আসলে তখন আমরা জানতে পারি যে নাম্বার 1 এই ব্যাপারটা নোটিস করেছিল যে তার জন্য এখানে সবার অনেক ক্ষতি হচ্ছে, মানে যেহেতু সে কাজকর্ম করতে পারছে না এই জন্য সবাই প্রচণ্ড রাগ করে আছে। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে সে তার রুমের মধ্যে সবার ময়লা আবর্জনা রাখবে, যাতে করে বাকি সবার কোনো ডিস্টারবেন্স না হয়। যদিও এগুলো করতে জিনসু কোনোভাবেই চাইছিল না, তবে তবুও বাধ্য হয়ে সে তার ময়লা এই ডেলিভারি হেজের মধ্যে দিয়ে দেয়, যেটা কিনা নাম্বার 1-এর রুম পর্যন্ত চলে যায়। তো এখন যেহেতু নাম্বার 1 এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হয়ে গেছে, মানে সে সমস্ত ময়লা আবর্জনা তার সেখানে রাখছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, এই জন্য এগুলো দেখার পরে এখানে সবাই খুবই হ্যাপি ছিল। তবে এরপরে একদিন হঠাৎ করেই নাম্বার 7 নোটিস করে যে সময় আসলে ঠিকঠাক মতো বাড়ছিল না, মানে যেমন করে সময় বাড়ার কথা তেমন করে বাড়ছে না। তার মানে হয়তো বা কেউ সিঁড়িতে ভালো করে ওঠানামা করছে না, এই জন্যই সময় বাড়ছে না। তবে তখনই হঠাৎ করে আবার 20 মিনিট বেড়ে যায় আর এইটা দেখার পর তো নাম্বার 7 পুরোপুরি শক্ট হয়ে যায়। সে চিন্তা করছিল যে সময় আসলে 20 মিনিট এখন কি করে বেড়ে গেল, কারণ এখন তো সিঁড়ি দিয়ে তারা কেউ ওঠানামাও করছিল না, এখন হয়তোবা সবাই খাবার খাচ্ছিল, নয়তোবা সবাই রেস্ট নিচ্ছিল। তবে যখন আবার বাকি সবাই বুঝতে পারে যে সময় ঠিকঠাক মতো বাড়ছে না, তারা শুধুই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, তখন এগুলো দেখার পরে নাম্বার 8 সোজা তার রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখন নাম্বার 2 তাকে পেছন থেকে ডেকে বলে যে তোমার একটু বেশি পরিশ্রম করা উচিত, কারণ যেহেতু তুমি বেশি টাকা পাচ্ছ এই জন্য তোমার পরিশ্রমটাও একটু বেশি করা উচিত। তবে তখন নাম্বার 8 আবার তাকে বলে যে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে তো তোমাদের বেশি পরিশ্রম করা উচিত, কারণ আমার কাছে টাকা বেশি আছে, আমি চাইলেই টাকা দিয়ে যে কোনো কিছু কিনে ফেলতে পারবো। কিন্তু যদি তোমরা কিছু কিনতে চাও তাহলে তোমাদেরকে সময়ের মূল্য চুকিয়ে সেগুলো কিনতে হবে। আর তাছাড়া এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন, যার কাছে টাকা যত বেশি আছে সে কাজ তত কম করবে। আমি শুধুমাত্র কাজ করছিলাম তোমাদের জন্য, যাতে করে তোমরা তোমাদের সময় বাড়াতে পারো। আমি চাইলেই কাজ না করে থাকতে পারি, কারণ আমার কাছে অনেক টাকা আছে, আমি যে কোনো কিছু অর্ডার করতে পারবো। মানে সহজ করে বললে সে এখানে সবাইকে ভালো করে অপমান করে দিয়ে তারপর সেখান থেকে সোজা উপরে চলে যায়। তো এখন এগুলো শোনার পরে যারা উপরের ফ্লোরগুলোতে থাকে তারাও এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা শুরু করে যে আসলে তারা কেন এখানে কষ্ট করে কাজ করছে, কারণ তাদের কাছে তো এত পর্যাপ্ত টাকা আছে যেগুলোর মাধ্যমে তারা চাইলেই যে কোনো কিছু কিনে ফেলতে পারবে।
তাহলে নিচের ফ্লোরের মানুষদের জন্য তারা কেন কষ্ট করছে? তারা তো শুধু কষ্টই এই জন্য করছে যাতে নিচের ফ্লোরের মানুষরা ভালো থাকতে পারে। এই জন্য উপরের ফ্লোরের মানুষদের মধ্যে হিংসা চলে আসে। তবে তখন আমরা দেখতে পারি একটা মেয়ে কোনো রকমে আবারও তাদেরকে কনভিন্স করে আবারও সিঁড়ি দিয়ে ওঠানামার কাজ করানোর জন্য রাজি করিয়ে ফেলে। আর তারা আবারও সিঁড়ি দিয়ে উপর নিচে করা শুরু করে এই আশায় যে সময় আবারও বেড়ে যাবে। তবে আসলে সময় তো বাড়ছিলই না, বরং সময় আস্তে আস্তে করে কমে যাচ্ছিল। আর যখন রাতের বেলায় তারা সবাই শুয়ে শুয়ে রেস্ট করছিল, তখন তারা লক্ষ্য করে যে সময় আস্তে আস্তে করে বাড়ছে। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য উপরের ফ্লোরগুলোতে যেই লোকগুলো থাকতো তারা আস্তে আস্তে করে কাজ করা কমিয়ে দেয়, কারণ তারা জানতো যে তাদের কাছে টাকা আছে, তারা নিচের ফ্লোরের মানুষদের জন্য কোনোভাবেই কাজ করবে না। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা সবাই আবারও ঘুম থেকে ওঠে, তখন তারা সবাই আবারও উপর নিচে দৌড়াদৌড়ি করা শুরু করে। তারা আশা করছিল যে এইবার হয়তোবা সময় বেড়ে যাবে। তবে তখনই আমরা দেখতে পারি হঠাৎ করেই নাম্বার 4 প্রচণ্ড অসুস্থ হয়ে যায় আর তার মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। এই জন্য সবাই দৌড়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর তাছাড়া তারা গিয়ে স্কোয়ার থেকে তার জন্য ওষুধ আনার ট্রাই করে। তবে ওষুধ আনতে গেলে তাদের সময় অনেকটা কেটে যাবে। এই জন্য নাম্বার 6 কোনোভাবে এটা করতে দিতে চাইছিল না। সে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যায় আর সে বলে যে তাকে মরতে দাও, কারণ যদি সে মারা যায় তাহলে আমাদের মাথা থেকে বোঝা একটা কমবে। তবে এইটা নাম্বার 2 কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই জন্য তাদের মধ্যে এখানে মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা ভয়ঙ্করভাবে একে অন্যকে পেটানো শুরু করে। আর বাকি সবাইও একটু পরে মারামারির মধ্যে জয়েন করে ফেলে আর একে অন্যকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 8 জোরে জোরে হাসছিল আর সে সবাইকে বলছিল যে সময়ের দিকে তাকাও। আর তখন তারা সবাই দেখতে পারে যে সময় আসলে অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল। আসলে তখন এই ব্যাপারটা তারা সবাই বুঝতে পারে যে আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করার জন্য তাদের সময় বাড়ছিল না, তাদের সময় বাড়ছিল এই শোটা যারা চালাচ্ছে তাদেরকে এন্টারটেইন করার মাধ্যমে। মানে তাদেরকে তারা যত বেশি এন্টারটেইন করতে পারবে তত বেশি তাদের সময় বেড়ে যাবে। আর একটু পরে আমরা দেখতে পারি নাম্বার 4 এর জীবন বাঁচানোর জন্য তাদের কাছে ফ্রিতে ওষুধও পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর আমরা দেখতে পারি নাম্বার 7 আসলে কিভাবে এই গেমের মধ্যে আসলো। মানে সেই ইন্টেলিজেন্ট লোকটা সে এখানে গেমের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত রুলগুলোকে ভালো করে পড়ে ফেলে। আর এগুলো পড়ার পরে তার একটা নাম্বার চুজ করার দরকার ছিল। এই জন্য সে অনেক চিন্তাভাবনা করার পরে ফাইনালি নাম্বার 7 চুজ করে। আর যখন নাম্বার 7 নিয়ে সে তার রুমের মধ্যে চলে আসে, তখন সে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে আসলে এখানে সমস্ত কিছু ক্যামেরা দিয়ে ঘেরাও করা, মানে তাদের সমস্ত কর্মকাণ্ডকে দেখা হবে। আর যখন সে তার টাকাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে, তখন সে দেখতে পারে সে প্রত্যেক মিনিটের জন্য 2,40,000 ইয়ান করে পাচ্ছিল। এই জন্য সে তার জন্য একটা কলম কিনে নিয়ে আসে আর এই কলম দিয়ে সে ক্যালকুলেশন করা শুরু করে। সে বুঝতে পারে রুমের চারপাশে ক্যামেরা তো লাগানো আছেই, বরং এখানে সমস্ত কিছুর দাম 100 গুণ বেশি বাড়ানো হয়েছে। মানে আপনি যা কিছুই কিনবেন সেটার দাম অনেক অনেক বেশি দিতে হবে। তো এরপরে এখান থেকে সিন আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি এখানে সবাই এখন এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করে কোনো লাভই হবে না। মানে এমন করে সময় বাড়ানো যাবে না। সময় বাড়াতে হলে তাদেরকে শোয়ের যে অর্গানাইজাররা আছে তাদেরকে এন্টারটেইন করতে হবে। তবে এখন তারা বুঝতেই পারছিল না যে এখন তারা তাদেরকে কিভাবে এন্টারটেইন করবে, মানে কি করলে তারা এন্টারটেইন হবে এটা তারা বুঝতেই পারছিল না। তবে তারা এতটুকু বুঝতে পারছিল যে এমন কিছু একটা করতে হবে যেটা সবার চেয়ে ডিফারেন্ট কিছু। এই জন্য ফাইনালি নাম্বার 3 মানে জিনসু তাদেরকে এন্টারটেইন করার জন্য একটা খাবারের গেম প্লে করার ট্রাই করে। এই জন্য সে তার রুমের মধ্যে এসে খাবারের গেমটাকে প্লে করে আর একটু পরে নাম্বার 7 তার সঙ্গে মিট করতে আসে। তবে তারা দুজনেই দেখতে পারে যে সময় আসলে বাড়ছিলই না, মানে তার এই গেমটাতে কোনো কাজই হয়নি, এটাতে তারা কেউ এন্টারটেইন হয়নি। এরপরে নাম্বার 7 নাম্বার 3কে সিগারেট অফার করে আর তারা দুজন নাম্বার 7 এর রুমে এসে সিগারেট খাওয়া শুরু করে। এখানে নাম্বার 7 নাম্বার 3কে বলে যে তুমি খুবই ভালো একজন মানুষ, আমি দেখেছিলাম তুমি নাম্বার 1কে সাহায্য করেছিলে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। আর তখন নাম্বার 7 তাকে বলে যে তুমিও তো অনেক ভালো একজন মানুষ, তুমি নাম্বার 1 এর রুমের মধ্যে তোমার ওয়েস্টগুলোকে পাঠাওনি, মানে তোমার ময়লাগুলোকে পাঠাওনি। আর এগুলো শোনার পরে নাম্বার 7 একটা স্মাইল করে। আর তখন নাম্বার 3 তাকে বলে যে তোমাকে এই প্রথমবার আমি স্মাইল করতে দেখলাম। আর এরপরে তারা দুজন চেয়ারে বসে সিগারেট খায় আর গল্পগুজবের মাধ্যমে এই জিনিসটা বের করার ট্রাই করে যে আসলে কিভাবে তারা তাদেরকে এন্টারটেইন করতে পারবে। আসলে এখানে নাম্বার 7 তাকে বলে যে যদি আমরা কোনো একটা শো টাইপের কিছু শুরু করি, সেটার মাধ্যমে যদি আমরা তাদেরকে এন্টারটেইন করতে সফলও হয়ে যাই, তবে কিছুদিন পরে সেই শোতে তারা আবারও বোর হয়ে যাবে, তখন আবার তারা এন্টারটেইন হবে না। এই জন্য আমাদেরকে সবসময় নতুন নতুন কিছু করতে হবে যাতে করে আমরা তাদেরকে এঙ্গেজ করে রাখতে পারি। আসলে এই সময়টা হচ্ছে গিয়ে যে কোনো একটা ইনফ্লুয়েন্সারের মতো, মানে ইনফ্লুয়েন্সার যেমন তার ভিডিওতে যত বেশি মানুষকে এঙ্গেজ করে রাখতে পারবে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, ঠিক তেমনি আমরাও এই শোয়ের অর্গানাইজারদেরকে যত বেশি এঙ্গেজ করে রাখতে পারবো তত আমাদের সময় বৃদ্ধি পাবে। আর তখন নাম্বার 3 তাকে জিজ্ঞেস করে যে আসলে তাদের দরকারটা কি, মানে তারা চায়টা কি। তখন নাম্বার 7 তাকে বলে যে তারা চায় আসল এন্টারটেইনমেন্ট, মানে তারা পিওর একটা এন্টারটেইনমেন্ট চায়।
তো এরপরে এখানে থাকা সবাই মিলে বসে মিটিং করা শুরু করে আর তারা এই ব্যাপারটা বের করার ট্রাই করে যে আসলে তাদেরকে করতেটা হবেটা কি। আর এরপরে সবাই সবার মতো করে পরামর্শ দেয়। কেউ বলে তাদের ডেটিং শো করা উচিত, কেউ তাদেরকে বলে তাদের ট্যালেন্ট শো করা উচিত। আর এতে করে তারা সবাই রাজিও হয়ে যায়, কারণ তারা এই জিনিসটা দেখার ট্রাই করছিল যে আসলে এই জিনিসটা করলে তাদের সময় বাড়ে কিনা, মানে তারা এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে করতে চাইছিল। আর তখন নাম্বার 7 তাদের সবাইকে জিজ্ঞেস করে যে আসলে এখানে কারো কাছে কোনো ট্যালেন্ট আছে কিনা যেটা তাদেরকে এন্টারটেইন করতে পারবে। তবে আসলে এখানে ভয়েই কেউ সামনে আগাচ্ছিল না। এই জন্য ফাইনালি 7 বলে ঠিক আছে তাহলে আমি গিয়েই আমার কাজটা করি। এরপর সে গিয়ে তার জন্য একটা ফ্লুট অর্ডার করে আর তার নাক দিয়ে সেটাকে বাজানো শুরু করে। সবাই মুগ্ধ হয়ে তার এই বাঁশি বাজানো দেখছিল। আর একটু পরেই যখন সে তার পারফরমেন্স শেষ করে তখন সবাই দাঁড়িয়ে তার জন্য তালি দেওয়া শুরু করে। আর তারা টাইমের দিকে লক্ষ্য করে যে পুরো 20টা ঘন্টা অ্যাড হয়েছে। তো এরপরে তারা সবাই মিলে ডিসকাশন করা শুরু করে যে আসলে তারা কীরকম ট্যালেন্ট শো করার ট্রাই করবে। আর এখানে নাম্বার 7 তাদেরকে বলে যে আমাদের সবার মধ্যেই যেই ট্যালেন্ট আছে সেগুলোকে যেই কোনো ওয়েতে শো করতেই হবে, কারণ যেই কোনো মূল্যে আমাদের সময় বাড়াতে হবে। কারণ যদি আমরা সময় বাড়াতে না পারি তাহলে আমাদের টাকাও বাড়বে না আর আমরা এখান থেকে চাইলে বেরোতেও পারবো না। আর এই জন্য তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে যায় যে আসলে তারা কবে এখান থেকে বেরোতে পারবে, কারণ এখন মনে হচ্ছে তারা কোনো একটা লুপের মধ্যে আটকা পড়ে গিয়েছে। এই জন্য তারা নাম্বার 1কে জিজ্ঞেস করে সে কখন বেরোতে চায়, কারণ সেই তো এখানে সবচেয়ে কম ইনকাম করে। এই জন্য নাম্বার 1 তাদেরকে বলে যে আমার 1 বিলিয়ন এখান থেকে কামিয়ে নিয়ে যেতে হবে, এছাড়া আমার এখান থেকে বের হওয়ার কোনো প্ল্যানিং নেই। তবে এইটার শোনার পরে তারা যখন সবাই মিলে ক্যালকুলেশন করে তখন তারা বুঝতে পারে যে 1 বিলিয়ন কামানোর জন্য তাদের 2.5 মাস সময় লেগে যাবে। আর যদি ভালো করে ক্যালকুলেট করা যায় তাহলে যদি ফার্স্ট ফ্লোর 1 বিলিয়ন পায় তাহলে সেকেন্ড ফ্লোর পাবে 2 বিলিয়ন, থার্ড ফ্লোর পাবে 3 বিলিয়ন, কিন্তু 4 ফ্লোর আবার পাবে 5 বিলিয়ন, ফিফথ ফ্লোর পাবে 8 বিলিয়ন, 6 ফ্লোর পাবে 13 বিলিয়ন, 7 পাবে 21 বিলিয়ন আর আমাদের মহারানী নাম্বার 8 পাবে 34 বিলিয়ন। তো এরপর আমরা দেখতে পারি তারা সবাই যার যার মতো করে ট্যালেন্ট দেখানো শুরু করে আর তারা যার যা প্রয়োজন সেগুলো অর্ডার করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 3 চিন্তা করছিল যে আসলে সে এখানে কি ট্যালেন্ট দেখাবে, কারণ তার তো কোনো ট্যালেন্টই নেই, এখানে দেখানোর মতো কিছু তো তার কাছে এমনিতেও নেই। এরপর আমরা দেখতে পারি নাম্বার 4 গান গাওয়া শুরু করে, মানে তার ট্যালেন্ট ছিল গান গাওয়া। আর নাম্বার 6 একসাথে 15টা টাইলসকে ভেঙে তার শক্তি প্রদর্শনী করে। এরপরে নাম্বার 2 তার কুংফু ক্যারাটের মাধ্যমে লাথি দিয়ে দিয়ে প্রত্যেকটা টাইলসকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। আর এরপরে যখন নাম্বার 4 আবারও গান গাওয়ার জন্য আসে তখন তার এই বেসুরো গলার জন্য সবার কানের 12টা বেজে যায়, মানে এগুলো সহ্য করার মতো ছিল না। এরপরে যখন নাম্বার 3 পালা আসে তখন সে এখানে ডান্স করা শুরু করে, কিন্তু যেটা খুবই ফালতু একটা ডান্স ছিল, যেগুলো দেখার মতো ছিল না। আর এরপর যখন নাম্বার 1 পালা চলে আসে তখন সে তার জোকারের কস্টিউমের মাধ্যমে, জোকারের অ্যাক্টের মাধ্যমে সবাইকে পুরোপুরি মনোমুগ্ধ করে দেয়। কেউ এটা কল্পনাও করতে পারছিল না যে নাম্বার 1 এত সুন্দর অ্যাক্টিং করতে পারে। আর নাম্বার 1 এত সুন্দর একটা পারফরমেন্সের জন্য তারা পুরো 50 ঘন্টা সময় পেয়ে যায়, মানে সময়ের সাথে 50 ঘন্টা অ্যাড হয়ে যায়। এরপর যখন আমাদের মহারানী নাম্বার 8 পালা চলে আসে তখন সে পারফরমেন্স করার জন্য সরাসরি না করে দেয়। সে বলে যে আমি এখানে পারফরমেন্স করব না, আমি পারফরমেন্স করব আমার রুমের মধ্যেই। আর এই জন্য সে নাম্বার 7কে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। হ্যাঁ, আমরা বুঝতেই পারি যে কেন সে তাকে রুমের মধ্যে নিতে চাইছে, অবভিয়াসলি টুট করার জন্য। তবে নাম্বার 7 কোনোভাবে ইন্টারেস্টেড ছিল না, এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে এটা উল্টাপাল্টা কোনো শো না, এটা হচ্ছে গিয়ে পিওর ট্যালেন্ট দেখানোর একটা শো। এখন যেহেতু নাম্বার 7 রাজি হয়নি এই জন্য সে নাম্বার 6কে নিয়েই তার রুমের মধ্যে চলে যায়। আর এখানে যখন তারা রুমের মধ্যে গিয়ে খাট কাঁপানো শুরু করে তখন বাইরে তারা দেখতে পারে তাদেরকে 69 ঘন্টা দেওয়া হয়েছে। এগুলো দেখার পরে তো তাদের মনে এইটাও কোয়েশ্চেন চলে এসেছিল যে 69 ঘন্টাই কেন। আর আমরা দেখতে পারি যখন রুমের মধ্যে নাম্বার 6 নাম্বার 8 সাথে এগুলো করছিল তখন এখানে নাম্বার 3 বসে বসে ঝিমাচ্ছিল আর সে স্বপ্নের মধ্যে নাম্বার 8কে দেখতে পাচ্ছিল যে কিনা তার সঙ্গে ইন্টিমেট হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলোতে তার মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়। তবে এরপরে যখন পারফরমেন্স শেষ করে তারা সবাই এসে ক্যালকুলেশন করে তখন তারা দেখতে পারে তারা পুরো 120 ঘন্টা অ্যাড করেছে, যেটা কিনা তাদের সবার জন্য অসাধারণ ছিল। তো এরপর তারা নাম্বার 1কে বলে যে তোমার রুমের মধ্যে আর তোমাকে ময়লা রাখতে হবে না, কারণ তুমি খুবই সুন্দর করে অ্যাক্টিং করেছো, যেগুলোতে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তবে নাম্বার 1 তাদেরকে সরাসরি না করে, সে বলে যে এটা আমার চয়েস ছিল, সো তোমাদেরকে এটা নিয়ে টেনশন করতে হবে না। আর এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সবাই গিয়ে যেই কোনো একজনের বাথরুমে গিয়ে বাথরুম করবে, যাতে করে তারা আরও কিছু ঘন্টা পেয়ে যায়। এই জন্য তারা ভোটিংয়েরও সিদ্ধান্ত নেয় যে আসলে তারা কার বাথরুম ইউজ করবে। আমরা দেখতে পারি নাম্বার 3 কোনো রকমই চাইছিল না তার বাথরুম সবাই ইউজ করুক, কারণ এটা তার জন্য অন্যরকম একটা ব্যাপার ছিল। তবে নাম্বার 7 তাকে বুঝিয়ে বলে যে তুমি টেনশন নিও না, তারা সবাই তোমাকে চুজ করবে না। আর তখন আমরা দেখতে পারি নাম্বার 4 রুমের মধ্যে চলে আসে আর সে তাদের দুজনকে বুঝিয়ে বলে যে তারা যেন সবাই নাম্বার 8কে ভোট দেয়, কারণ তার রুমটা বড় আছে আর সেখানে সব কিছুই আছে। সে তো এমনিতেও নর্মালি আমাদের চেয়ে বেশি কামায়, এখন একটু পুণ্যও কামিয়ে নিল।
আসলে আমরা বুঝতে পারি নাম্বার 4 এর মাথার মধ্যে কিছু একটা চলছিল, এই জন্য সে গিয়ে নাম্বার 1কেও কোনো রকমে কনভিন্স করে ফেলে যাতে করে তারা নাম্বার 8কে ভোট দেয় তার বাথরুম সবাইকে ইউজ করার জন্য। আর এরপর যখন সে নাম্বার 2 এর কাছে যায় তখন নাম্বার 2 তার কোনো কথাই শুনতে চায় না, তাকে আরও দূরে চলে যাওয়ার জন্য বলে। তারপরে নাম্বার 6 চলে আসে নাম্বার 7 এর সঙ্গে মিট করার জন্য, তবে সে নাম্বার 3 রুম থেকে তাকে বের করে নিয়ে যায় আর বাইরে গিয়ে সে তাকে বোঝানোর ট্রাই করে যাতে করে তারা সবাই নাম্বার 3কে ভোট দেয়, কারণ ট্যালেন্ট শোতে নাম্বার 3 কিছুই করতে পারেনি, তার জন্য বরং আরও সময় কমে গিয়েছিল। আর সে তাকে বলে যে নাম্বার 8 এর সাথেও আমি কথাবার্তা বলে নিয়েছি, আমরা সবাই মিলে নাম্বার 3কেই ভোট দিচ্ছি। আর অন্যদিকে আমরা দেখতে পারি যখন নাম্বার 3 নাম্বার 4 এর সঙ্গে কথাবার্তা বলছিল তখন তারা বলছিল যে নাম্বার 7কে এই ব্যাপারটা সম্পর্কে বলা উচিত হয়নি, কারণ এখন হয়তোবা নাম্বার 7 নাম্বার 6 এর জালের মধ্যে পড়ে হয়তোবা আমাদের মধ্যে একজনকেই ভোট দিয়ে ফেলতে পারে। তারপরে পরদিন সকালবেলা যখন ভোটের সময় চলে আসে তখন একে একে তারা সবাই ভোট দেয় আর গণনা করার পরে তারা দেখতে পারে নাম্বার 3 3টা ভোট পেয়েছে আর নাম্বার 8ও মানে আমাদের মহারানীও 3টা ভোট পেয়েছে, যেগুলো দেখার পরে সে নিজেও শক্ট হয়ে গিয়েছিল যে তাকে কেন সবাই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন টোটাল 6টা ভোট হয়ে গিয়েছিল আর একটা ভোট ব্ল্যাঙ্ক ছিল, তো এখন শুধুমাত্র একটা ভোটই বাকি ছিল, যেই ভোটটা ডিসিশন নেবে যে আসলে কার বাথরুম সবাই মিলে ইউজ করবে। এখন তখনই আমরা পাস্টে দেখতে পারি নাম্বার 6 নাম্বার 2 এর সঙ্গে কথা বলতে গিয়েছিল আর এখানে সে তাকে থ্রেট করার ট্রাই করে বলেছিল যে যদিও তুমি নিচের তলায় থাকো তবে আমাদের সাহায্যে তুমি উপরে চলে আসতে পারো, মানে তুমি তোমার লাইফে অনেক টাকা ইনকাম করতে পারবে, সো এই জন্য আমার কথা মেনে তুমি নাম্বার 3কে ভোট দিবে। তবে আমরা দেখতে পারি এতে করেও কোনো কাজ হয় না, নাম্বার 2 গিয়ে ফাইনাল ভোটটা নাম্বার 8কেই দিয়ে দেয়। আর এগুলো দেখার পরে তো তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, তবে এতে করে নাম্বার 8 একেবারেই মন খারাপ করে না, বরং সে তাদের সবাইকে বলে যে এর আগে আমি কোনোদিন কোনো ইলেকশন জিতিনি, তবে এটা যেহেতু একটা মিনি ইলেকশন ছিল আর আমি উইন করেছি, সো এই জন্য আমি খুবই হ্যাপি। আর আমরা দেখতে পারি যেহেতু এই পুরো জিনিসটা একটা এন্টারটেনমেন্টের মতোই ছিল এই জন্য তাদের সময়ে আরও কিছু ঘন্টা অ্যাড করে দেওয়া হয়। তো এরপরে নাম্বার 3 নাম্বার 7 এর সঙ্গে মিট করতে যায় আর তাকে জিজ্ঞেস করে যে আমাকে 3 নম্বর ভোটটা কে দিয়েছে, একটা তো নাম্বার 8 দিয়েছে আর একটা নাম্বার 6 দিয়েছে, কিন্তু 3 নম্বর ভোটটা আমাকে কে দিল এটাই আমি বুঝতে পারছি না। আর তখনই আমরা পেছনে দেখতে পারি যে আসলে নাম্বার 7ই 3কে 3 নম্বর ভোটটা দিয়েছিল, তবে এইটা এখন সে নাম্বার 3 এর কাছে স্বীকার না করে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে। তো এরপরে নাম্বার 2 চলে আসে নাম্বার 1 এর সঙ্গে মিট করতে আর এখানে তার সঙ্গে কথাবার্তা বলে তার ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য সে তাকে সাহায্য করে। আর এখানে সে তাকে বলে যে যদি তুমি আমাকে এই ব্যাপারটা সম্পর্কে নাও বলতে তবুও আমি সেই মহারানীকেই ভোটটা করতাম। আর এদিকে আমরা দেখতে পারি যখন নাম্বার 4 বাকি সবাইকে নিয়ে মহারানীর কাছে চাবি চাওয়ার জন্য আসে, মানে তার বাথরুম ইউজ করার জন্য, তখন সে তার চাবি দেওয়ার জন্য একেবারেই অস্বীকার করে, যদিও তারা বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে এটা ভোটিং সিস্টেমের মাধ্যমে হয়েছে, তবে মহারানী কোনোভাবে এটা দিতে চাইছিল না। আর যখন নাম্বার 4 তাদেরকে বলে যে এখানে তো আমরা সবাই সমান, সো তুমি এমনটা করছো কেন আমি এটাই বুঝতে পারছি না, আর তখন মহারানী উঠে তাদেরকে অ্যান্সার দিয়ে বলে যে আসলেই সত্যি আমরা কি সবাই সমান, তোমরা মাঝে মধ্যেই তোমাদের অবস্থান ভুলে যাও, দেখছো না আমি কত বেশি টাকা ইনকাম করছি, আমি তোমাদের সমান কি করে হতে পারি, এইটা বলেই সে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর আমরা দেখতে পারি এতে করে নাম্বার 4 একটু বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, সে চিন্তা করছিল যে এত ভয়ঙ্কর করে একটা প্ল্যানিং করার পরেও পুরো প্ল্যানিংটা কীভাবে নষ্ট হয়ে গেল। আর তখন নাম্বার 5 নাম্বার 4কে বুঝিয়ে বলার ট্রাই করে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, আজকের মতো তোমার নিজের বাথরুমটা ইউজ করে ফেলো। তো এরপর আমরা দেখতে পারি নাম্বার 8 তাকে ভোট দিয়ে জেতানোর প্রতিশোধও নিয়ে ফেলে। এটা সবাই তখন বুঝতে পারে যখন তাদের ডেলিভারি হেজ ওপেন হয়, তারা দেখতে পারে তাদের প্লেটে কোনো খাবার দাবারই ছিল না, কেউ এটা বিশ্বাসও করতে চাইছিল না যে নাম্বার 8 এতটা নিচে পর্যন্ত নামতে পারে। তো এরপর আমরা চলে আসি ফ্ল্যাশব্যাকের সিনে আর আমরা দেখতে পারি নাম্বার 4 নামের যে মেয়েটা আছে সে কিভাবে গেমের মধ্যে এসেছিল। আসলে আমরা দেখতে পারি যখন সেই বিল্ডিংয়ের মধ্যে এসেছিল তখন সবার মতো তাকেও বলা হয়েছিল একটা নাম্বার চুজ করার জন্য, সে প্রথমে নাম্বার 8 চুজ করে পর্দার পেছনে চলেও গিয়েছিল, তবে এরপরে আবার দৌড় দিয়ে বাইরে এসে সে নাম্বার 4 নিয়ে আবারও পর্দার পেছনে চলে গিয়েছিল। এরপরে সে রুমের মধ্যে গিয়ে নিজের জন্য কম্বল টম্বল যা দরকার ছিল সেগুলো অর্ডার দিয়ে দেয়। আর এখানে একটু পরে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে সব কিছুর দাম 100 গুণ বেশি, এই জন্য সে খুব হিসাব নিকেশ করে খরচ করার সিদ্ধান্ত নেয়। আর সে নিজের জন্য কিছু স্টিকি নোটও নিয়ে আসে যেগুলোর মাধ্যমে সে তার প্ল্যান প্রোগ্রামিংগুলো করবে। তো এরপরে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি এখানে সবাই এক ফোঁটা পানি এবং একটু খাবারের জন্য শর্টফট করছিল। এরপরে নাম্বার 4 নাম্বার 8-এর দরজায় গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে, সে বলে যে প্লিজ আমাকে কিছু খাবার দাও, আমি আর সহ্য করে থাকতে পারছি না। আর আমরা দেখতে পারি যখন এখানে সবাই খাবারের জন্য ক্ষুধায় ছটফট করছিল তখন তাদের আরও কিছু ঘন্টা অ্যাড করে দেয়া হয়, মানে কন্টেস্টেন্টরা যে খাবারের জন্য ক্ষুধায় ভুগছে এই জিনিসটা শোয়ের অর্গানাইজারদেরকে হ্যাপি করছে। আর আমরা দেখতে পারি আমাদের মহারানী কোনো সারা শব্দ দিচ্ছিল না, সে আসলে বাইরে বেরি বা হবে কেন, কারণ তার তো অনেক অনেক টাকা। তো এরপরে নাম্বার 4 এখানে এসে সবাইকে বলা শুরু করে যে আমি কেন শুধুমাত্র তাকে গিয়ে রিকোয়েস্ট করব, তোমরা কেন তাকে গিয়ে রিকোয়েস্ট করছো না।
আর তখন নাম্বার 6 বলে যে কারণ তুমিই সবাইকে প্ল্যানিং করিয়ে তার বিরুদ্ধে ভোট দিয়েছিলে, এই জন্য এখন আমাদের সবাইকে এই জিনিসটার জন্য ভুগতে হচ্ছে। সো তুমি নিজেই গিয়ে তাকে রিকোয়েস্ট করে যে কোনো মূল্যে বের করবে। আর এর একটু পরে আমরা দেখতে পারি নাম্বার 8 বাইরে বেরিয়ে চলে আসে আর সে সবার জন্য খাবার ও পানি নিয়ে আসে। আর এখানে সবাই বসে খাবার দাবার এনজয় করা শুরু করে। আর তখন নাম্বার 5 নাম্বার 8কে এই সমস্ত কিছুর জন্য থ্যাংক ইউ বলে। তবে পরক্ষণে আমরা দেখতে পারি আসলে এই সমস্ত ব্যাপারগুলো নাম্বার 5 হ্যালোসিনেট করছিল। আসলে মহারানী এখানে বেরিয়ে আসেইনি। তো এরপরে আমরা দেখতে পারি নাম্বার 2 কোনোভাবেই ক্ষুধা সহ্য করতে পারছিল না আর সেই সমস্ত ব্যাপারগুলো কোনোভাবে মানতেও পারছিল না। এই জন্য সে বলে যে এখন আমি এখান থেকে সমস্ত কিছু অর্ডার করে সমস্ত সময় নষ্ট করে দেব। তবে এটার জন্য নাম্বার 6 আর তার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন চলছিল তখন নাম্বার 1 তাদের সবার কাছে মাপ চেয়ে বলে যে প্লিজ তোমরা এমন করে ঝগড়া করো না, এটার একটা সমাধান খুঁজে বের করার ট্রাই করো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 3 তাদের সবাইকে বলে যে এখন থেকে সমস্ত ময়লা আমি আমার রুমের মধ্যে রাখবো আর তোমরা সবাই আমার এখানেই টয়লেট করতে পারবে। আর তাছাড়া তার খারাপ যে ডান্স সে করেছিল সেটার জন্য সে সবার কাছে মাপ চায় আর সমস্ত দোষগুলো সে নিজের মাথায় নিয়ে নেয়। আর এরপর সে বলে যে আমি নাম্বার 8 এর কাছে গিয়ে যেই কোনো মূল্যে তার কাছে ভিক্ষা চেয়ে তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসবো। আর এগুলো দেখার পরে নাম্বার 4 এসে তাকে বলা শুরু করে যে আসলে আমারই সমস্ত ভুলটা ছিল, আমি সবাইকে কনভিন্স করেছিলাম নাম্বার 8কে ভোট দেওয়ার জন্য। সো আমিও তোমার সঙ্গে মিলে ভাগ করে ময়লাগুলো আমার রুমের মধ্যে রাখবো। তো এরপরে যখন তারা দুজন মিলে নাম্বার 8 এর কাছে মাপ চাওয়ার জন্য যায় তখন আমরা দেখতে পারি নাম্বার 7 তাদেরকে বলে যে তোমরা হচ্ছ খুব বেশি ইমোশনাল, এমন করে কোনোভাবেই কাজ চলবে না। এই জন্য নাম্বার 7 নিজে চলে যায় মহারানীর সঙ্গে দেখা করার জন্য। আর সে দরজার বাইরে থেকে তাকে বলে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত ভোটগুলো উইথড্র করার, কারণ তোমার বাথরুম আর কেউ ইউজ করতে চায় না। এটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করে তখন নাম্বার 8 তার দরজাটা খুলে ফেলে। আর যখন নাম্বার 7 মধ্যে তাকায় তখন সে দেখতে পারে নাম্বার 8 এখানে এক্সারসাইজ করছিল। আর নাম্বার 7 নোটিস করে যে আসলে তার রুমের মধ্যে কোনো কিছুর কমতি ছিল না, বরং অনেক কিছু বেশি পড়েছিল যেগুলো নাম্বার 8 কখনো ইউজও করতো না। আর তখন নাম্বার 8 তাদেরকে বলে যে তোমাদের কি মনে হয় আসলে তোমাদের ক্ষুধা থাকার জন্য অনেক সময় বেড়ে গেছে? ব্যাপারটা পুরোটা এমনটা না, আমি এখানে পারফরমেন্স করছিলাম এই জন্যও কিছু সময় বেড়েছে। আর এরপর সে তাদের সবাইকে বলে যে আমি কি আমার নিজের জন্য কিছু নতুন নতুন ড্রেস কিনতে পারি, কারণ এই সমস্ত ড্রেসগুলোতে আমি অনেক বোর হয়ে গেছি, এগুলোতে আর আমাকে অত বেশি সুন্দর লাগছে না। আর এরপরে যখন সে গিয়ে নিজের জন্য ড্রেস কেনা শুরু করে আর এই ড্রেসগুলো সবাই দেখতে পারে তখন সবাই তার প্রশংসা করা শুরু করে। আসলে যদিও তারা ফেক প্রশংসা করছিল তবে তারা এমন করে প্রশংসা করছিল যেন তারা সবাই তার চাকর আর সে আসলেই কোনো এক জায়গার মহারানী। যদিও এগুলোতে নাম্বার 2 প্রচণ্ড রাগের মাথায় ছিল, সে কোনোভাবেই এগুলো সহ্য করতে চাইছিল না, কিন্তু নাম্বার 7 নাম্বার 2 আর 3কে এটা বুঝিয়ে বলে যে এখন তোমাদের রাগ করে আর কিছুই হবে না, কারণ শোয়ের যেই অর্গানাইজার তারা এই জিনিসটাই চায় যে নাম্বার 8 আমাদের মাথার উপরে চড়ে থাকবে আর আমরা সমস্ত নির্যাতন সহ্য করব, আর নয়তো খাবার কেন তার রুমের মধ্যে পাঠানো হবে। তো এরপরে যখন পরদিন সকাল হয়ে যায় তখন আবারও তাদের ভেন্টিলেশন ওপেন হয়ে যায় আর তারা সবাই দেখতে পারে যে তাদের জন্য খাবার চলে এসেছে। এখানে তারা সবাই পেট ভরে খায় আর ফাইনালি অনেক দিন পরে তাদের পেটে কিছু একটা পড়েছিল। আর এরপর আমরা দেখতে পারি নাম্বার 3 রুমের মধ্যে ময়লা আসা শুরু হয়ে যায় আর নাম্বার 3 সমস্ত ময়লা তার রুমের মধ্যে রাখা শুরু করে। তবে সে এই ব্যাপারটাও চিন্তা করছিল যে নাম্বার 4 আদৌ ময়লাগুলো তার রুমের মধ্যে রাখছে কিনা, কারণ তার কাছে অনেক বেশি ময়লার প্যাকেট চলে আসছিল যেটা কিনা আসলে হওয়ার কথা ছিল না। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা সবাই মিটিং করে যে আসলে পরবর্তী পারফরমেন্স তারা কি করবে তখন নাম্বার 8 তাদেরকে একটা আইডিয়া দেয়। সে একটা উল্টাপাল্টা গেম বানিয়ে ফেলে যেই গেমের নাম সে দিয়ে দেয় দ্য কিং। আসলে এই গেমের মধ্যে তাদেরকে উল্টাপাল্টা অনেক রকমের কাজ করতে হতো যেগুলো কিনা খুবই অদ্ভুত রকমের বিহেভিয়ার ছিল। তবে যেহেতু নাম্বার 8এই পরামর্শ দিয়েছে এখন সবাই এটার জন্য রাজি হয়ে যায় আর নাম্বার 7ও এটার জন্য রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে করার মতো কিছুই ছিল না, বরং নাম্বার 8এর কথা ফলো করে যদি তারা এগুলো করে তাহলে তারা কিছু টাকাও কামাতে পারবে। তো এরপরে যখন গেমটা শুরু করে দেয়া হয় তখন আমরা দেখতে পারি এই গেমের মধ্যে একটা নিয়ম ছিল, প্রত্যেককে একটা করে বল চুজ করতে হবে। এখানে যার হাতের মধ্যে কে লেখা বলটা আসবে সে হয়ে যাবে এখানের কিং আর তার কথাবার্তায় সবাইকে মানতে হবে। আর এরপরে আমরা দেখতে পারি নাম্বার 5 কাছে কে লেখা বলটা চলে আসে আর সে হয়ে যায় কিং। এই জন্য সে তাদের সবাইকে বলে যে যার কাছে 2 ও 3 নাম্বার বল আছে তারা একে অন্যের হাত ধরে রাখবে পরবর্তী রাউন্ড পর্যন্ত। আর আমরা দেখতে পারি এই 2 আর 3 বল ছিল নাম্বার 6 আর 7 কাছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই পাগলের মতো হাসা শুরু করে। তবে এরপরে যখন পরবর্তী রাউন্ড চলে আসে তখন নাম্বার 4 হয়ে যায় কিং আর সেই গেমটাকে আরও একটু স্পেশাল বানিয়ে ফেলে। সেই গেমটাকে আরও একটু রঙিন বানানোর জন্য সে বলে যে যার কাছে 6 আর 7 নাম্বার আছে তারা একে অন্যকে কিস করবে। আর 6 আর 7 নাম্বার ছিল নাম্বার 5 আর 1 কাছে। এই জন্য এখন যেহেতু গেমের রুলই এই জন্য তারা একে অন্যকে কিসও করে ফেলে। তো এরপরে তৃতীয় রাউন্ডের খেলায় কিং হয়ে যায় আমাদের মহারানী।
আর নাম্বার 8 তাদের সবাইকে বলে যে যার কাছে নাম্বার 3 এবং নাম্বার 7 আছে তারা একে অন্যকে ফ্রেন্ডস কিস করবে। আর নাম্বার 3 আর 7 ছিল আসলে নাম্বার 3 এবং নাম্বার 2 এর কাছে, তবে নাম্বার 2 কিস করার জন্য সরাসরি না করে দেয়। সে বলে যে না, এই সমস্ত আলতু ফালতু কাজ আমি করতে পারবো না, আমাকে কারোর সাথে ফাইট করতে বলো, সেইটা আমি অবশ্যই করে ফেলতে পারবো। এই জন্য নাম্বার 8 বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার চরম শত্রু নাম্বার 6 এর সাথেই ফাইট করো। তো এরপরে যখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি নাম্বার 2 নাম্বার 6কে আচ্ছা রকম করে ধোলাই করছিল। নাম্বার 6 এর অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, তার মুখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য নাম্বার 6 এর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে নাম্বার 2কে গিয়ে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে পুরো মেরেই ফেলার ট্রাই করে। এই জন্য বাকি সবাই নাম্বার 6কে কোনো রকমে থামিয়ে দেয়। এই মারামারির মধ্যে নাম্বার 2 এর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, সে অনেক বাজেভাবে আহত হয়ে গিয়েছিল। আর এরপরে নাম্বার 7 নাম্বার 6কে বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে এতটাও অ্যাগ্রেসিভ হওয়ার তোমার দরকার ছিল না, তুমি তো তাকে মেরেই ফেলতে যাচ্ছিলে, এতটাও রাগ করা আমাদের মধ্যে ঠিক হবে না। আর এরপর তারা সবাই মিলে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনোই মারামারি করবে না, কারণ মেডিকেল ইকুইপমেন্ট কেনার টাকা পয়সা এখন তাদের কাছে নেই, কারণ এগুলোর দাম এখন অনেক বেশি। আর এগুলো শোনার পরে নাম্বার 4 এর মাথায় একটা আইডিয়া আসে, সে একটা ট্রেজার কিনে নিয়ে আসে। আর সে বলে যে এখন থেকে যে ওয়ার্ডার ফলো করতে চাইবে না, মানে তার টাস্ক পূরণ করতে চাইবে না, তাকে আমরা এই ট্রেজার দিয়ে একটা শক দিব। আর যেহেতু নাম্বার 2 আর 6 এর মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি হয়েছে, এই জন্য শোয়ের অর্গানাইজাররা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, এই জন্য তাদেরকে 50 ঘন্টা এক্সট্রা দিয়ে দেওয়া হয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন সবাই গেম খেলতে আবারও চলে আসে তখন এখানে নাম্বার 2 আসছিল না। আর একটু পরে যখনই সে এখানে চলে আসে তখন আমরা দেখতে পারি তার মুখের 12টা বেজে গিয়েছিল। আসলে কালকে যেই মারামারি হয়েছিল সেই মারামারির জন্যই তার এমন অবস্থা হয়ে গেছে। তো এরপরে যখন এখানে গেম আবারও নতুন করে শুরু করে দেয়া হয় তখন আমরা দেখতে পারি আবারও কিং হয়ে যায় মহারানী নাম্বার 8। তবে এইবার মহারানী একটু বেশি আবদার করে ফেলে, সে বলে যে নাম্বার 3 নাম্বার 5 এর বুকের মধ্যে হাত দিয়ে জোরে প্রেস করতে হবে। আর এই জিনিসটা কোনোভাবেই নাম্বার 3 করতে পারে না, কারণ প্রথমে তো তার মেয়ে ফোবিয়া ছিল, দ্বিতীয়ত সে মেয়েদেরকে অনেক বেশি সম্মান করত। এই জন্য সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় সে একটা শক খাবে। আর যখন তাকে ট্রেজার দিয়ে এটার বদলে শক দেওয়া হয় তখন সে সাথে সাথেই বেহুশ হয়ে যায়। আর যেহেতু এই জিনিসটা অনেক বেশি এন্টারটেনিং ছিল এই জন্য তাদেরকে পুরো 50 ঘন্টা দিয়ে দেওয়া হয়। এরপর যখন নাম্বার 3 জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে তার প্যান্টের অবস্থা খারাপ করে দিয়েছে, আর তাছাড়া তার শরীরেরও 12টা বেজে গিয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 2 তাকে বলে যে তুমি যেটা করেছো সেটাই সঠিক করেছো, তুমিই হচ্ছ গিয়ে আসল পুরুষ। তবে নাম্বার 3 মনে মনে বলছিল পুরুষ টুরুষের গোষ্ঠী গিলাই, এরপরে যা কিছুই দেয়া হবে না কেন যেই কোনো ওয়েতে আমি সেই ডেয়ার কমপ্লিট করেই ছাড়বো, কারণ কোনোভাবেই আর এটা দিয়ে শক খাওয়া যাবে না। যে একবার শক খায় সে বুঝে এটা দিয়ে শক খেলে কেমন লাগে। তো এরপরে আবারও নতুন করে গেমটা শুরু করা হয়, আর এইবার নাম্বার 4 নতুন কিং হয়ে যায়। আর এইবার সে নাম্বার 2 এবং নাম্বার 6কে আবারও চুজ করে, আর তাদের দুজনের মধ্যে একটা টস করা হয় যেখানে হেড আর টেল থাকবে। যে টসটা হেরে যাবে সে একটা ইলেকট্রিক শক খাবে। আর এইবারও নাম্বার 2 গেমটা হেরে যায়, আর এই জন্য নাম্বার 2 এর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ এমনিতেও সে অনেক বেশি আহত অবস্থায় ছিল। আর যখন তাকে শক দিয়ে বেহুশ করে ফেলা হয় তখন নাম্বার 2 তার প্যান্ট খারাপ করে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 3 সবসময়ই চিন্তা করছিল যে আসলে এখন পর্যন্ত সে একবারও কিং হতে পারেনি, এখানে আসলে হচ্ছেটা কি, সে কেন একবারও কিং হতে পারছে না। আর তখন পরবর্তী রাউন্ডের খেলা আবারও শুরু করে দেওয়া হয়, আর আমরা দেখতে পারি নাম্বার 8 আরও একবার কিং হয়ে যায়। আর এইবার সে নাম্বার 2 আর নাম্বার 3কে চুজ করে, আর তাদের একে অন্যকে চর মারার জন্য বলে যতক্ষণ না অন্যজন সারেন্ডার করবে। আর আমরা দেখতে পারি তারা একে অন্যকে বারবার করে চর মারা শুরু করে, আর একটা পর্যায়ে যখন নাম্বার 3 আর সহ্যই করতে পারছিল না তখন সে সারেন্ডার করে ফেলে। তো এরপরে যখন গেম শেষ হয়ে যায় তখন রাতের বেলায় নাম্বার 1 নাম্বার 2 আর 3 সঙ্গে মিট করতে আসে, আর তাদেরকে বলে যে এই গেমের মধ্যে চিটিং করা হচ্ছে, কারণ এই গেমের মধ্যে আমরা একবারও কিং হতে পারিনি, বরং নাম্বার 8 বারবার করে কিং হচ্ছে আর নাম্বার 4 বারবার করে কিং হচ্ছে, আর বাকি কেউই তেমন করে কিং হতে পারছে না। আর পরদিন সকালবেলা যখন আবারও নতুন করে গেম চালু করা হয় তখন আমরা দেখতে পারি নাম্বার 1ই কিং হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আর তখনই সিনটা রাতের বেলায় চলে আসে, আর আমরা দেখতে পারি নাম্বার 4 আসলে সেই বক্সটার মধ্যে কিছু একটা করার ট্রাই করছিল, তবে তখনই পেছন থেকে নাম্বার 7 এসে তাকে ধরে ফেলে, আর তার যেই চিটিংয়ের ব্যাপারটা সে এটা ক্যাচ করে ফেলে। আসলে নাম্বার 4 একটা গ্লুর মাধ্যমে কিং হওয়ার সেই বলগুলোর মধ্যে গ্লু লাগাচ্ছিল, যাতে করে সে বারবার সেই গ্লুর মাধ্যমে সেই বলটাকে ওঠাতে পারে যেই বলটা বারবার করে তাকেই কিং বানাবে। তবে নাম্বার 7 তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, যদি তুমি নিজের জীবন বাঁচাতে চাও আর এখান থেকে সেফলি টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে চাও তাহলে এই গেমটা ফেয়ারলি খেলো, আর নয়তোবা তোমার কপালে যেই কোনো সময় শনি চলেই আসতে পারে। তো এরপরে যখন আবার আমরা প্রেজেন্টে ব্যাক করি আর গেমটা শুরু করে দেওয়া হয় তখন আমরা দেখতে পারি এইবার নাম্বার 7 আর 8কে চুজ করা হয়, আর তাদের দুজনের মধ্যে টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে টসে হারবে তাকে একটা শক দেওয়া হবে, আর টসে তাদের দুজনকে হেড অথবা টেল চুজ করতে হবে।
তবে এইবার আমরা দেখতে পারি সবাই খুবই মনোযোগ দিয়ে নাম্বার 4-এর দিকে তাকিয়েছিল, কারণ এর আগে যতবারই নাম্বার 4-কে কয়েনটা ফ্লিপ করতে দেওয়া হয়েছিল তখন সে চিটারি করে বারবার করে কয়েনটা হাতের মধ্যে উল্টে দিত, যাতে করে নাম্বার 8 একবারও হাইরে না যায়। তবে এইবার যেহেতু নাম্বার 4 ফেয়ার প্লে করে, এই জন্য নাম্বার 8 গেমটা হেরে যায়, আর এইবার তাকে শক দেয়া হবে। আর তার শক দেখার জন্য সবাই খুবই উদ্গ্রীব হয়েছিল, কারণ সে একটা শক খেলে এখানে সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে এরপরে যখনই নাম্বার 7 নাম্বার 8কে শক দেওয়ার জন্য যাচ্ছিল, তখনই মাঝখানে নাম্বার 6 চলে আসে, আর সে নাম্বার 7কে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয়। আর এরপর সে তাকে বলে যে এখন তো গল্পের টুইস্ট আসা শুরু করেছে। এইটা বলেই সে নাম্বার 7কেই শক দিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পারি নাম্বার 6 আসলে গেমের মধ্যে কিভাবে আসলো। আমরা দেখতে পারি যখনই নাম্বার 6 এই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে, তখন সে গেমের নিয়মগুলো খুবই ভালো করে পড়া শুরু করে, আর এরপরে খুবই কুল ওয়েতে নাম্বার 6ওয়ালা কার্ডটা নিয়ে পর্দার পেছনে চলে যায়। এখান থেকে সে সোজা তার রুমের মধ্যে চলে আসে, আর এখানে এসেই সে প্রথমে তার জামা কাপড়গুলো খুলে নতুন জামা কাপড়গুলো পরে তার জন্য একটা বালিশ অর্ডার করে সেখানেই শুয়ে পড়ে। তো এরপরে এখান থেকে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা দেখতে পারি যখনই নাম্বার 7 জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে 8-এর রুমের মধ্যে বন্দি অবস্থায় আছে, আর তার সামনে নাম্বার 6 গিটার প্লে করছে। আর নাম্বার 6 তাকে বলে যে আমি এইটা খুব ভালো করেই জানি যে তুমি আমাদেরকে ধোকা দেওয়ার ট্রাই করছো, তুমি আসলে তাদের সাথে মিলে তাদেরকে সাহায্য করার ট্রাই করছো। এখন দুনিয়ার নিয়ম তো তুমি খুব ভালো করেই জানো যে উপরের মানুষজন রাজত্ব করে আর নিচের মানুষজন গোলামি করে, এখানেও ঠিক একই নিয়ম কায়েম করা হবে। এরপর আমরা দেখতে পারি নাম্বার 6 নিচের ফ্লোরের সবার টেলিফোনগুলোকে ভেঙে ফেলে, যাতে করে তারা অর্ডার করে কোনো রকমের বাইরের জিনিসপত্র আনতে না পারে, বিশেষ করে কোনো অস্ত্র যাতে তারা আনতে না পারে। আর নাম্বার 6 নাম্বার 7কে এটা বুঝিয়েও বলে যে তুমি খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই বুদ্ধিমান একটা লোক, সো এই জন্য আমাদের সাথে জয়েন করে ফেলো, যেখানেই তোমার জন্য মঙ্গল হবে। কারণ যদি তুমি আমাদের সাথে জয়েন না করো আর তাদের সাথে গিয়ে জয়েন করার ট্রাই করো, তাহলে তোমার অবস্থা বারবার করে খারাপ করে দেয়া হবে। আর এদিকে আমরা দেখতে পারি তখন বাকি সবাই নাম্বার 7কে নিয়ে টেনশন করছিল। তারা চিন্তা করছিল যে নাম্বার 7-এর সাথে না জানি কী করা হচ্ছে, সে অনেকক্ষণ ধরে নিচে আসছে না, তাছাড়া সে যে বেহুশ হয়ে গিয়েছিল সে জ্ঞান ফিরে পেয়েছে কিনা সেই ব্যাপারটাও তারা বুঝতে পারছিল না। তবে একটু পরে আমরা দেখতে পারি নাম্বার 7 বাকি সবাইকে নিয়ে এখানে চলে আসে, আর এখানে যেই বাকি 4 জন ছিল, মানে নিচের ফ্লোরের 4 জন, তাদেরকে নাম্বার 7 বলে যে এখন থেকে এখানে নিয়মকানুন কি হবে সেগুলো সবই আমি ঠিক করব। প্রথমে সে বলে যে এখানে যেই 4 জন আছে, মানে নিচের ফ্লোরের 4 জন, তারা আমাদের জন্য কাজ করবে, আর বাকি যেই তারা 4 জন আছে তারা কাজ করলে করবে, না করলে নেই, তাদের ইচ্ছা, তারা শুধুমাত্র বসে বসে খাবারগুলো এনজয় করবে। আর যদি নিচের ফ্লোরের 4 জন, মানে 1, 2, 3 আর 5, তারা 4 জন যদি কাজ না করে তাহলে তাদেরকে খাবার দেয়া হবে না, যেমন তাদেরকে আজকে সারাদিনও খাবার দেয়া হয়নি। এখন যদিও এগুলো শোনার পরে এখানে সবাই প্রচণ্ড রাগের মাথায় চলে আসে, তবে তাদের হাতে করার মতো কিছুই ছিল না, কারণ খাবারগুলো উপর থেকে নিচ পর্যন্ত আসতো, সো যদি তারা কিছু বলে তাহলে তাদেরকে খাবারও দেয়া হবে না। আর এরপর আমরা দেখতে পারি নাম্বার 7 তাদের সবাইকে বলে যে তোমাদের জন্য আমি কয়েন সিস্টেম করেছি, যেই কয়েনের মাধ্যমে তোমরা খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। তবে এক একটা কয়েন কামানোর জন্য তোমাদেরকে 3 ঘন্টা করে কাজ করতে হবে। অ্যান্ড সে তাদেরকে এটাও বলে দেয় যে তোমরা কাজ করবে কি না সেটা তোমাদের ইচ্ছা। এখন যদি তোমরা কাজ করতে না চাও তাহলে না করবে, তোমাদেরকে জোর করা হবে না, কিন্তু মনে রাখবে যে কাজ না করলে তোমাদেরকে খাবার দেয়া হবে না। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে নাম্বার 2 এর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে ফাইটিং করার সিদ্ধান্ত নেয়। তবে অন্যদিকে তাদের হাতে যেহেতু অস্ত্র ছিল, এই জন্য তারাও তাদের উপরে আক্রমণ করা শুরু করে। আর যেহেতু নিচের ফ্লোরের মানুষজন কোনোভাবেই কিছু করতে পারছিল না, এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তারা সমস্ত শর্তগুলো মানার সিদ্ধান্ত নেয়, মানে তারা তাদের জীবন বাঁচানোর জন্য ফাইনালি তাদের কর্মচারী হয়েই থাকার সিদ্ধান্ত নেয়। তো এরপর আমরা দেখতে পারি নিচের ফ্লোরের যে 4 জন ছিল তাদেরকে জোর করে একটা গেম খেলতে বাধ্য করা হয়, যেই গেমটার নাম ছিল হাইড অ্যান্ড সিক। তবে গেমটা শুরু করার আগে নাম্বার 7 তাদেরকে বলে যে চোখ, জিহ্বা, হাত এবং পা, এই 4টার মধ্যে যে কোনো একটা চুজ করতে। যদিও তারা বুঝতে পারছিল না কেন সে এমনটা বলছে, তবে যখন তারা এক একজন এক একটা চুজ করে তখন তাদের সেই পার্টটাকে বেঁধে ফেলা হয়, আর এরপর তাদের সবাইকে তাদের থেকে লুকাতে বলা হয়। আর নাম্বার 7 আর নাম্বার 6 মিলে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করছিল, মানে তারা অমানবিকভাবে তাদের উপরে নির্যাতন করছিল। নাম্বার 2 এর চোখ যেহেতু বাধা ছিল, এই জন্য সে কোনোভাবে কোনো দিকে দেখতেও পারছিল না, আর এই জন্য এই সুযোগে নাম্বার 6 এসে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে। যেহেতু তারা দুজন একে অন্যকে এমনিতেও দেখতে পারতো না, এই জন্য সে একটু বেশি করে তাকে পেটায়। আর ফাইনালি এই গেমটা নাম্বার 3 উইন করে ফেলে, কারণ শেষ পর্যন্ত সে ধরা পড়েনি। আর যেহেতু বাকি 3 জন গেমটা হেরে গেছে, এই জন্য বাকি 3 জনকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি হিসেবে নাম্বার 3 চোখটাকে বেঁধে ফেলা হয়, আর তার হাতে বিশাল বড় একটা লাঠি দেওয়া হয়।
তাদের 3 জনকে তার চারপাশে বসানো হয় আর নাম্বার 3কে বলা হয় লাঠিটাকে জোরে ঘোরানোর জন্য। এখন লাঠিটা যার মুখের মধ্যে লাগবে তার কি অবস্থা হবে সেটা আল্লাহই জানে। এরপরে যখনই নাম্বার 3 লাঠিটাকে ঘোরাতে ঘোরাতে একটা জায়গায় গিয়ে স্টপ হয়, তখন আমরা দেখতে পারি নাম্বার 1-এর মুখের মধ্যে জোরে গিয়ে লাঠিটা লাগে, যেই জন্য নাম্বার 1-এর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর যেহেতু এই গেমটা খুবই এন্টারটেনিং ছিল, এই জন্য তাদেরকে এক্সট্রা 26 ঘন্টা দিয়ে দেওয়া হয়। এখন এখান থেকে যখন নাম্বার 3 তার রুমের মধ্যে ব্যাক করে, তখন সে এই ব্যাপারটার জন্য প্রচণ্ড আপসেট হয়েছিল, কারণ একেতে সে নাম্বার 1কে অনেক পছন্দ করত, সে তাকে কোনোভাবেই মারতে চাইছিল না। আর দ্বিতীয়ত তার মনে হয়েছিল যে নাম্বার 7-এর উপরে ভরসা করে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। তো এরপরে পরদিন সকালবেলা যখন আবারও নতুন করে গেমটা চালু করা হয়, তখন আমরা দেখতে পারি এইবার গেমের নিয়ম ছিল তাদেরকে একটা কোয়েশ্চেন করা হবে, আর এই কোয়েশ্চেন সম্পর্কে তারা যেই কোনো 20টা কোয়েশ্চেন পাল্টা করতে পারবে, আর এই 20টা কোয়েশ্চেনের মধ্যেই তাদেরকে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। আর এই গেমটা আমরা দেখতে পারি নাম্বার 2 উইন করে ফেলে। আর তখন আমরা বুঝতে পারি যে আসলে তারা সবাই এই জিনিসটাই চাচ্ছিল যে নাম্বার 2ই উইন করুক, কারণ এইবার নাম্বার 2-এর হাতে ব্যাটটা ধরিয়ে দেওয়া হবে আর সে বাকি সবাইকে শাস্তি দিবে। আর আমরা দেখতে পারি তেমনটাই হয়, নাম্বার 2-এর হাতে সেই ব্যাটটা দিয়ে দেওয়া হয় তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য। যদিও নাম্বার 3 চিন্তা করছিল যে কালকে যেই ঘটনাটা হয়েছে সেটার জন্য নাম্বার 2 এখন তার উপর থেকে প্রতিশোধ নেবে, তবে আসলে ব্যাপারটা এমনটা হয় না। নাম্বার 2 তাকে আস্তে করে ব্যাট দিয়ে একটা বাড়ি মারে, যেই জন্য গেমটা এখানেই শেষ হয়ে যায়। আর যেহেতু এই গেমটাও এন্টারটেনিং ছিল, এই জন্য তাদেরকে এক্সট্রা 36 ঘন্টা দিয়ে দেওয়া হয়। তো এরপরে পরদিন সকালবেলা তাদের সঙ্গে ঠিক একই গেমটা প্লে করা হয় আর তাদের উপরে একই রকম করে টর্চার করা হয়। তবে এমন করে 2-1 দিন পার হওয়ার পরে ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারা আর কোনোভাবে এই গেমটা প্লে করবে না, এত টর্চার তারা সহ্য আর করবে না। তবে তখন নাম্বার 7 বলে যে যদি তোমরা এগুলো করতে না চাও তাহলে আমাদের বল তোমাদের উপরে প্রয়োগ করতে হবে, কারণ এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো অপশন নেই। আর তাছাড়া তোমরা যদি করতে না চাও তাহলে খাবার দাবারও তোমাদের দেয়া হবে না। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই তারা করতে রাজি হচ্ছিল না, এই জন্য নাম্বার 7 ফাইনালি তার রুমের মধ্যে চলে যায়। আর যখন এমন করেই কয়েকটা দিন পার হয়ে যায়, তখন আমরা দেখতে পারি নিচের ফ্লোরের মানুষজন এখন পর্যন্ত নিচের ফ্লোরেই পড়েছিল, তাদেরকে খাবার পানি কিছুই দেয়া হচ্ছিল না, যে জন্য তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। আর নাম্বার 3 এখন চিন্তা করছিল যে আসলে সে বাইরেই ঠিক ছিল, অন্ততপক্ষে সেখানে তো খাবার পানি পাওয়া যেত, যেভাবেই হোক সে তো জীবিত ছিল, তাকে তো আর এত নির্যাতন সহ্য করতে হতো না। তবে এরপরে হঠাৎই নাম্বার 3-এর কাছে নাম্বার 1-এর একটা মেসেজ চলে আসে, এই জন্য সে ডেলিভারি হ্যাজের মাধ্যমে সোজা নাম্বার 1-এর রুমের মধ্যে চলে আসে। এখানে সে দেখতে পারে নাম্বার 2 অলরেডি ছিল। এখন নাম্বার 2, 1 আর 3 মিলে ফাইনালি নাম্বার 6-এর উপরে আক্রমণ করার প্ল্যানিং করে। তবে পরদিন সকালবেলা নাম্বার 7 আবার নাম্বার 3-কে বলে দেয় যে ডেলিভারি হ্যাজটা একটু শব্দ করছে, সো ডেলিভারি হ্যাজটা বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি নাম্বার 8-এর রুমের মধ্যে নাম্বার 8, নাম্বার 7, নাম্বার 6 এবং নাম্বার 4 মিলে মজা করছিল। তবে নাম্বার 7 এই সমস্ত ব্যাপারগুলোতে একেবারেই হ্যাপি ছিল না, সে এই জিনিসটা মানতেই পারছিল না যে বাকি সবাই নিচে তাদের জন্য পরিশ্রম করছে আর গেমটা খেলে সময়গুলোকে বাড়ানোর ট্রাই করছে, আর অন্যদিকে তারা এখানে বসে মজা করছে, সে এগুলোতে একেবারেই এনজয় করছিল না। আর অন্যদিকে নাম্বার 3 এবং বাকি সবাই বারবার করে গেমটা প্লে করছিল, আর নাম্বার 3 বারবার করে এইটাই আশা করছিল যে কোনো না কোনো একটা পর্যায়ে এসে নাম্বার 7 তাদের সঙ্গ দিবেই দিবে। তবে যাই হোক, এমন করে করে পুরো 47টা দিন পার হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি নিচের ফ্লোরে যে মানুষগুলো ছিল তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য ফাইনালি তারা তাদের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য নাম্বার 3 প্ল্যানিং করে ডেলিভারি হেজের মাধ্যমে সোজা নাম্বার 1-এর রুমের মধ্যে চলে আসে। আর তখন নাম্বার 1 চিল্লাচিল্লি করে নাটক করা শুরু করে, সে বলে তার পেটের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, সো এখনই তার সাহায্য দরকার। এই জন্য যখনই বাকি সবাই তার রুমের মধ্যে চলে আসে, তখন তারা 3 জন মিলে নাম্বার 6-এর উপরে একসাথে আক্রমণ করে দেয়। যদিও নাম্বার 6-এর সাথে তারা কোনোভাবেই পারছিল না, তবে একটা সময় যখন তারা সবাই মিলে নাম্বার 6-কে পেটানো শুরু করে, তখন নাম্বার 6 তার পকেট থেকে একটা গান বের করে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে যখনই সে গুলি করতে যাচ্ছিল, তখন সে দেখতে পারে তার গানটা কাজ করছে না। আসলে আমরা জানতে পারি নাম্বার 7 আগেই এই গানটা জাম করে দিয়েছিল, যেই জন্য এই গানটা কাজ করছিল না। এই জন্য যখনই নাম্বার 2 এই সুযোগটা পেয়ে যায়, তখনই সে নাম্বার 6-এর মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে তাকে সেখানে বেহুশ করে ফেলে। তো এরপর আমরা দেখতে পারি নাম্বার 2 আসলে কিভাবে এই গেমের মধ্যে এসেছিল। আমরা দেখতে পারি যখন নাম্বার 2 এই বিল্ডিংয়ের মধ্যে এন্টার হয়েছিল, তখন রুম চুজ করার মতো তার কাছে অন্য কোনো অপশনও ছিল না, এখানে নাম্বার 2ই শুধু পড়েছিল। এই জন্য সে নাম্বার 2 নিয়েই পর্দার পেছনে চলে আসে। এখান থেকে সিন আবারও প্রেজেন্টে ব্যাক করে। আর এখন আমরা দেখতে পারি নিচের ফ্লোরের সবাই মিলে উপরের ফ্লোরের 4 জনকে, মানে নাম্বার 8, নাম্বার 7, নাম্বার 6 এবং নাম্বার 4-কে বেঁধে ফেলে, আর তাদেরকে আচ্ছা রকম করে ধোলাইও করে। তারা নাম্বার 7-কে আলাদা করে বেঁধেছিল, আর নাম্বার 3 তার সঙ্গে মিট করতে যায়। এখানে নাম্বার 3 তাকে বলে যে তুমি আমাকে একবার এটা বলে দাও যে তারা আসলে তোমাকে জোর করে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে, তুমি এমনটা করতে চাওনি, আমি জানি তোমাকে তারা জোর করেছে, তুমি প্লিজ তোমার মুখ দিয়ে কিছু একটা বলো। তবে নাম্বার 7 যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছিল এগুলোর জন্য সে অনেক বেশি আপসেট হয়েছিল, এই জন্য সে তার সমস্ত দোষগুলো স্বীকার করে নেয়।
তবে তবু আমরা দেখতে পারি নাম্বার 1, 2 এবং 3 মিলে দয়া দেখিয়ে নাম্বার 7কে ফ্রি করে দেয় আর বাকি সবাইকে আচ্ছা রকম করে ধোলাই করে। এখন তারা অনেক ঘন্টা কামিয়ে নিয়েছিল, তবে তবুও কেন জানি তাদের মনের মধ্যে কোনো খুশি ছিল না। কারণ হয়তোবা দিন শেষে যা কিছুই হয়ে যাক না কেন, যারা উপরের ফ্লোরে থাকবে তারাই তো বেশি টাকা ইনকাম করতে পারবে। তো এরপর আমরা দেখতে পারি তারা সবাই নাম্বার 8, নাম্বার 6 এবং নাম্বার 4কে তাদের হাত পা বেঁধে যার যার রুমের মধ্যে দিয়ে আসে। আর যখনই তারা নাম্বার 8-এর রুমের মধ্যে চলে আসে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে নাম্বার 8-এর রুমটা কোনো রাজপ্রাসাদ থেকে কম ছিল না। আসলে এখানে যা কিছুই কেনা হয়েছিল সেই সব কিছুই ছিল তাদের রক্ত ঘামে একাকার করা পরিশ্রমের টাকা দিয়ে। মানে তারা তাদের জন্য পরিশ্রম করে সময় বাড়িয়েছিল, যেই জন্যই তাদের টাকা অনেক বেশি ইনকাম হয়েছিল। আর সেগুলো দিয়ে নাম্বার 8 আর তার সঙ্গীরা ফুর্তি করে বেড়াচ্ছিল। এই জন্য ফাইনালি যখন তারা নাম্বার 8-এর টাকাগুলো গিয়ে চেক করে তখন তারা দেখতে পারে এখানে বিশাল বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। এই জন্য তারা চিন্তা করে যে কেননা তার টাকাগুলো সব খরচ করে ফেলা যাক, কারণ তাদের অনেক জিনিস অর্ডার করা বাকি। তবে নাম্বার 2 শেষ পর্যন্ত তাদেরকে থামিয়ে দেয়। সে বলে যে ঠিক আছে, তার টাকা আছে, থাকতে দাও। কিন্তু যখন সে বাইরে বের হবে তখন তারও অবস্থা আমাদের মতোই হবে। এরপরে ডেলিভারি হেজের মাধ্যমে তাদের কাছে খাবার চলে আসে আর অনেক দিন পরে ফাইনালি তারা সবাই পেট ভরে খাবার খায়। এই খাবার দাবার খাওয়া শেষ করার পরে নাম্বার 5 তাদের জন্য ড্রিঙ্কও বানায়, যেই ড্রিঙ্ক খাওয়ার পরে তাদের সবার অনেক বেশি ভালো লাগে। তো এরপরে রাতের বেলায় তারা সবাই সেখানেই বসে গল্পগুজব করে সময় পার করছিল আর খাবার দাবার খেয়ে এখানে আনন্দ করার ট্রাই করছিল। তবে ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা এই গেমটাকে এখানেই শেষ করবে। নাম্বার 2 তাদেরকে বলে যে আমাদের এই গেমটা এখানেই শেষ করা উচিত, কারণ যদি আমরা গেমটা শেষ করতে না পারি তাহলে যেই কোনো সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তবে নাম্বার 1 কোনোভাবে এটা মানতে চাইছিল না। সে বলে যে আমি এখান থেকে তো 1 বিলিয়ন নেয়ার আগে বের হবই না। তবে নাম্বার 2 তাকে বলে যে তুমি বাইরে গিয়ে আমার থেকে 1 বিলিয়ন নিয়ে নিও, তবে প্লিজ আমি আর এগুলো সহ্য করতে পারছি না, এখান থেকে যেই কোনো ওয়েতে গেমটা শেষ করার একটা প্ল্যানিং করো। তবে তখন আবার নাম্বার 3 তাদেরকে বলে যে তারা যা কিছুই আমাদের সাথে করেছে সেগুলোর প্রতিশোধ আমাদের নেওয়া উচিত, কারণ তাদেরকে এমন করে ছেড়ে দিলে কোনোভাবেই হবে না। তবে তখন নাম্বার 2 বলে যে নাম্বার 8 তো ওখানেই বাধা অবস্থায় পড়ে আছে, যাও তোমার প্রতিশোধ তুমি নিতে চাইলে নিয়ে ফেলো। তবে যখন নাম্বার 2 গিয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পাঞ্চ করার ট্রাই করে তখন সে কোনোভাবেই তাকে মারতে পারছিল না, কারণ তার মধ্যে এখন পর্যন্ত মনুষ্যত্ব জীবিত ছিল। আর তখন এদিকে যখন নাম্বার 1 আর নাম্বার 5 একসাথে বসেছিল তখন নাম্বার 1 নাম্বার 5কে তার মেয়ে সম্পর্কে বলে। আর এগুলো শোনার পরে নাম্বার 5 তাকে বলে যে এখান থেকে সমস্ত টাকাগুলো কামিয়ে নিয়ে যাওয়ার পরে তুমি তোমার মেয়েকে পৃথিবীর সমস্ত সুখ কিনে দেবে, তার জন্য যত ধরনের খেলনা আছে সব কিছু কিনে দেবে, যাতে করে সে মনে করে তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি তারা আবারও নতুন করে খাবার দাবার খায়, তাদের শত্রুদেরকেও তারা খাবার দাবার খাওয়ায়। আর এমন করেই কয়েকটা দিন পার হয়ে যায়। এরপরে অনেকগুলো দিন পরে ফাইনালি তারা গোসল করে, তাদের কাপড় চোপড়গুলো ধোয়, যেই জন্য তাদের সবাইকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। তো এখন আমরা দেখতে পারি তাদের কাছে মাত্র 9 ঘন্টা বাকি ছিল, আর এই 9 ঘন্টা শেষ করে তারা এখান থেকে বের হওয়ার জন্য ফুললি রেডি হয়েছিল। তবে যখনই তারা বের হওয়ার জন্য প্ল্যানিং করা শুরু করে তখন তারা দেখতে পারে হুড় করে অনেকগুলো সময় বেড়ে যায়, মানে প্রায় 40-50 ঘন্টা হয়ে যায়। এগুলো দেখার পরে তো তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি। তারা চিন্তা করছিল যখন তারা পাগলের মতো সিঁড়ি দিয়ে উপর নিচে করা শুরু করেছিল তখন তো অনেক কষ্ট করার পরেও 2-3 ঘন্টা সময়ও তারা বাড়াতে পারছিল না, কিন্তু এখন হঠাৎ করে এতগুলো সময় কি করে বেড়ে গেল। এই জন্য তারা দ্রুত গিয়ে সেই 3 জনকে চেক করে, যেই 3 জনকে তারা বেঁধে রেখেছে। মানে তারা চিন্তা করছিল তাদের জন্য আবার সময় বেড়ে গেল কিনা, মানে তারা কোনো উল্টাপাল্টা কাজ করলো কিনা। তবে তারা গিয়ে দেখতে পারে যে না, তাদেরকে যেমন করে বেঁধে রাখা হয়েছিল তারা ঠিক তেমন করেই বাধা অবস্থায় আছে, মানে তারা তেমন কিছুই করেনি। তাহলে তারা বুঝতেই পারছিল না কেন সময়টা বেড়ে গেল। তো এরপরে পরদিন তারা দেখতে পারে তাদের সময় আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। এই জন্য তারা বুঝতেই পারছিল না এগুলো হচ্ছেটা কেন। এই জন্য যখন তারা আবারও গিয়ে তাদের রুমের মধ্যে চেক করে তখন তারা দেখতে পারে নাম্বার 4-এর দাঁত কেউ ভেঙে দিয়েছিল। নাম্বার 4 নিজেও বুঝতে পারছিল না তার দাঁত কে ভেঙে দিয়েছে। এরপর যখন তারা নাম্বার 6-এর রুমের মধ্যে গিয়ে চেক করে তখন তারা দেখতে পারে নাম্বার 6-এর পায়ের সবগুলো আঙুল তুলে ফেলা হয়েছে। আর নাম্বার 4-এর মতো নাম্বার 6ও জানতো না যে কে এই কাজটা করেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আমরা দেখতে পারি নাম্বার 2 তার সঙ্গের সমস্ত লোকজনকে জিজ্ঞেস করে যে আসলে তোমাদের মধ্যে কে এই কাজটা করেছো। আমরা দেখতে পারি সে নাম্বার 7-এর উপরে সন্দেহ করে, এই জন্য সে তাকে হুমকি দামকি দিয়ে নানানভাবে থ্রেটও করে। তবে আসলে কোনো কাজই হচ্ছিল না, কারণ তারা নিজেরাও জানে না যে আসলে কারা এই কাজটা করেছে। এই জন্য পরদিন নাম্বার 2 নাম্বার 3 রুমের মধ্যে তালা লাগিয়ে দেয়, যাতে করে নাম্বার 3 কোনো রকমে বাইরে বেরোতে না পারে। সে নাম্বার 7-কেও তার ঘরের মধ্যে লক করে দেয়, যাতে করে পরবর্তীতে আর কারো কোনো ক্ষতি হয়ে না যায়। আর এরপর সে নাম্বার 5-কে বলে যে তুমি তাদেরকে সময় মতো খাবার দিয়ে দিবে, আর আমি এখানে সমস্ত ব্যাপারটার পাহারা দিচ্ছি। তো এরপরে যখন নাম্বার 5 বাকি সবাইকে খাবার দাবার খাওয়ানোর জন্য যায়, মানে নাম্বার 4 নাম্বার 6 আর নাম্বার 8-কে,
তখন সে দেখতে পারে তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল। তাদের এই করুণ অবস্থা দেখার পরে তার মন অনেকটাই নরম হয়ে যায়, সে তাদের উপরে মায়া দেখানো শুরু করে। এই জন্য সে নাম্বার 2কে গিয়ে বলে যে আমাদের উচিত তাদেরকে খুলে দেওয়া, কারণ তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তবে নাম্বার 2 তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে এখন তাদেরকে খোলা একেবারেই উচিত হবে না। তবে যখন পরদিন সকালবেলা আবার নাম্বার 5 ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পারে নাম্বার 4 আর নাম্বার 8 কোনো রকমে ফ্রি হয়ে গেছে। আর যখন সে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে, তখন তারা বলে যে নাম্বার 2 আমাদেরকে ফ্রি করে দিয়েছে। তবে এখন পর্যন্ত তারা নাম্বার 6কে দেখতে পাচ্ছিল না। এই জন্য যখন নাম্বার 5 নাম্বার 6কে খুঁজে বের করার জন্য যায় তার রুমের মধ্যে, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে নাম্বার 6 তাকে করুণা করে বলছে যে নাম্বার 2 আমার পায়ের সমস্ত নখগুলো তুলে ফেলেছে, সে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। সো প্লিজ তুমি আমার দড়িগুলো খুলে দাও। যদি তুমি আমার হাতটা খুলে না দাও, তাহলে নাম্বার 2 যদি এখানে চলে আসে, তাহলে সে আমাকে জানেই মেরে ফেলবে। সো প্লিজ তুমি দড়িগুলো খুলে দাও। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে নাম্বার 5 একটু ইমোশনাল হয়ে যায়, আর সে তার দড়িগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরদিন সকালে আমরা দেখতে পারি যখন নাম্বার 5 তার বেডের মধ্যে শুয়েছিল, তখন সে হঠাৎই কিছু শব্দ শুনতে পারে। আর এই জন্য সে যখন বাইরে চেক করতে আসে, তখন সে দেখতে পারে আসলে এই গেমটা পুরোপুরি শেষ হয়ে গেছে। যেখানে একটা সময় ডিসপ্লে করা হতো, সেখানে এখন দ্য হ্যাপি এন্ড লেখা আছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে খুবই হ্যাপি হয়ে যায়। আর সে দেখতে পারে সবাই এখানে খুবই হ্যাপি ছিল, কারণ যেহেতু গেমটা শেষ হয়ে গেছে আর তারা অনেক বেশি টাকা কামিয়ে নিয়েছে, এই জন্য এখন তারা বাইরে গেলেই নিজের মতো করে জীবন শুরু করতে পারবে। আমরা দেখতে পারি সবাই যার যার মতো ফুর্তি করছিল। নাম্বার 8 তো পুলের মধ্যে লাফ দিয়ে গোসলও করে ফেলে, যেই পুলটা কিনা একটা সময় ফেক ছিল, কিন্তু এখন এটার মধ্যে পানি আছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে তারা সবাই অনেক বেশি স্যাটিসফাই ছিল, কারণ তারা অনেক টাকা জমিয়ে ফেলেছিল। আর এখন তাদের যাওয়ার জন্য দরজাটাকেও ওপেন করে দেয়া হয়। আমরা দেখতে পারি যাওয়ার আগে নাম্বার 5কে খাওয়ার জন্য একটা হটডগ দেওয়া হয়, আর নাম্বার 5 এগুলো খেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর এখানে এতগুলো সময় একসাথে পার করার জন্য সবাই একে অন্যকে ধন্যবাদ জানায়, সবাই একে অন্যকে কৃতজ্ঞতা জানায়। আর এরপরে যখনই তারা চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই নাম্বার 5 দেখতে পারে যে আসলে তার সামনে নাম্বার 2 উড়ে যাচ্ছে। আসলে তখন তার ভ্রমটা সত্যিতে চলে আসে, মানে সে বাস্তবে ব্যাক করে। সে দেখতে পারে উপরের ফ্লোরের লোকগুলো, মানে নাম্বার 8 নাম্বার 6 আর নাম্বার 4, বাকি 3 জনকে মানে নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3কে আচ্ছা রকম করে ধোলাই করছে। আর তাদের উপরে ঠিক তেমন করেই নির্যাতন করছে যেমন করে তাদের উপরে আগে নির্যাতন করা হয়েছিল। আর এগুলো দেখার পরে তো সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে আসলে আগে যে জিনিসগুলো সে দেখেছিল, সেগুলো ছিল তার একটা ভ্রম, মানে সে হ্যালোসিনেট করছিল। আর তখন আমরা দেখতে পারি নাম্বার 5 গেমের মধ্যে কিভাবে এসেছিল। আসলে যখন সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকেছিল, তখন সে প্রথমেই নিয়মগুলোকে খুব ভালো করে পড়ে, আর এরপরে নাম্বার 5 কার্ডটা নিয়ে তার রুমের মধ্যে চলে যায়। আর এখান থেকে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম নাম্বার 6 নাম্বার 5কে ফুসলানোর ট্রাই করছিল, যাতে করে নাম্বার 5 তার কথার জালে পড়ে তার দড়িগুলো খুলে দেয়। আর আমরা দেখতে পারি নাম্বার 5ও নাম্বার 6-এর কথার জালের মধ্যে পড়ে ফাইনালি নাম্বার 6কে ফ্রি করে দেয়। আর নাম্বার 6 ফ্রি হওয়ার সঙ্গে সঙ্গেই উপরে চলে যায়, আর তার 2 সঙ্গী নাম্বার 4 এবং নাম্বার 8কেও ফ্রি করে দেয়। এরপরে তারা সবাই মিলে বাকি 3 জন মানে নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3কে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আসলে তারা সবাই তাদেরকে এমন করে পেটাচ্ছিল যেন তাদের দাঁত এবং নখ তারাই উপরে ফেলেছে। আর তাছাড়া বারবার করে তারা এই জিনিসটাই জিজ্ঞেস করছিল যে আসলে তাদের এই ক্ষতিগুলো কে করেছে। আমরা দেখতে পারি তারা নাম্বার 7কেও বেঁধে রাখে, তবে তাকে তেমন কোনো মারধর করা হয় না। তো এখন যেহেতু কেউই এই জিনিসটা স্বীকার করছিল না যে তাদের নখ এবং দাঁতকে ভেঙেছে, এই জন্য ফাইনালি নাম্বার 6 গিয়ে একটা বন্দুক অর্ডার করে নিয়ে আসে, আর তাদের সবাইকে সামনে বসিয়ে তাদেরকে গান পয়েন্টে করে জিজ্ঞেস করা শুরু করে যে তাদের দাঁত এবং নখকে উপড়ে ফেলেছে। আর সে তাদেরকে বলে যদি তোমরা বলতে না চাও, তাহলে আমি শুট করে মেরে ফেলবো। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা দেখতে পারি মহারানী অনেক বেশি হ্যাপি হয়েছিল। সে এখানে নাচানাচি করছিল, বিভিন্ন দোলনা দিয়ে দুলছিল এবং সে অনেক বেশি হ্যাপি ছিল। এরপর আমরা দেখতে পারি যখন নাম্বার 6 গান পয়েন্টে একে একে সবাইকে জিজ্ঞেস করছিল, তখন তার সন্দেহ হয় নাম্বার 2 এর উপরে। তার মনে হয়েছিল যে এই কাজগুলো নাম্বার 2ই করেছে, তাছাড়া সে হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। এই জন্য সে তার পায়ের মধ্যে গুলি নিয়ে যখনই শ্যুট করতে যাচ্ছিল, তখনই সে তার মনটা ঘুরিয়ে ফেলে, আর সে একটা লাঠি নিয়ে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে, মানে তাকে মারতে মারতে সে একেবারে আধমরাই করে ফেলে। এরপর সে চলে আসে নাম্বার 7-এর কাছে, আর যখন সে তার পায়ের মধ্যে বন্দুক ঠেকায়, তখনই ভুল করে গুলি চলে যায়, যেই জন্য এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে আমরা দেখতে পারি মহারানী এখনও খুবই হ্যাপি ছিল, সে পাগলের মতো হাসছিল। তো
এরপরে যখন নাম্বার 6 নাম্বার 1-এর কাছে আসে তখন নাম্বার 1 অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ তার একটা পা অলরেডি নষ্ট হয়েছিল। এখন যদি আরেকটা পা চলে যায় তাহলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তবে তখন আমরা দেখতে পারি নাম্বার 3 নাম্বার 1-কে বাঁচানোর জন্য উল্টা দিকে বলা শুরু করে যে দেখো এখানে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আর তোমাদের কাছে অনেক বেশি টাকাও আছে, তোমরা টাকা দিয়ে সিসি ক্যামেরার ফুটেজ কিনে ফেলো আর সেখান থেকেই বের করে ফেলো যে কে তোমাদের দাঁত এবং নখ উপড়েছে। আর আমরা দেখতে পারি এই জন্য তারা ফাইনালি চলে আসে নাম্বার 8-এর রুমের মধ্যে আর এখানে তারা টাকা দিয়ে ফুটেজ কেনার ট্রাই করে। তবে এই ফুটেজ কেনার জন্য তাদের 100 মিলিয়নের দরকার ছিল। তারা ফাইনালি 100 মিলিয়ন দিয়েই এই ফুটেজটা কিনে ফেলে আর তারা দেখতে পারে যে আসলে তাদের দাঁত আর নখ উপড়ে ফেলা লোকটার অন্য কেউ ছিল না, সেটা ছিল নাম্বার 1-ই। আর অন্যদিকে নাম্বার 1 ওই ব্যাপারটা স্বীকার করে ফেলে যে আসলে তাদের দাঁত আর নখ সে নিজেই উপড়েছিল। সেইটা এই জন্য করেছিল কারণ তারা তার উপরে অনেক বেশি টর্চার করেছিল আর এটার প্রতিশোধ সে যেই কোনো মূল্যে নিয়েই ছাড়ত। আর অন্যদিকে নাম্বার 6 দেখতে পারে যে নাম্বার 1 শুধুমাত্র তার নখ উপড়ে ফেলেই শান্ত হয়নি, সে বরং তার মুখের উপরে প্রস্রাবও করে দিয়েছিল। আর এগুলো দেখার পরে তো তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে তাকে মেরেই ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে আমরা দেখতে পারি নাম্বার 8 এগুলোতেও অনেক বেশি মজা পাচ্ছিল, সে এখানেও পাগলের মতো হাসছিল। আর যখন নাম্বার 4 জানতে পারে যে নাম্বার 1-ই এই কাজটা করেছে, মানে নাম্বার 1-ই তার দাঁত উপড়ে ফেলেছে, তখন তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে চিন্তা করে যে একটা মেয়ের দাঁত কী করে নাম্বার 1 উপড়ে ফেলতে পারে, এই জন্য সে এসে তাকে পেটানো শুরু করে। আর তখন নাম্বার 6 মাথা গরম করে বন্দুকটা নিয়ে চলে আসে নাম্বার 1-কে শ্যুট করে মেরে ফেলার জন্য, কারণ যেহেতু তার মুখের উপরে সে প্রস্রাব করেছে এই জিনিসটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তবে যখনই সে সিঁড়ি দিয়ে বন্দুক নিয়ে নিচের দিকে নামছিল তখনই নাম্বার 8 পেছন থেকে এসে ট্রেজার দিয়ে তাকে শক দিয়ে দেয়, যেই জন্য সে এখানে বেহুশ হয়ে যায়। আর এই জন্য নাম্বার 6-এর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এখন যেহেতু নাম্বার 6ও মরে মরে অবস্থা, এই জন্য নাম্বার 8 নাম্বার 4-কে বলে দ্রুত গিয়ে নাম্বার 6-কে সাহায্য করার জন্য। আর তখন এদিকে যেহেতু নাম্বার 7-এর পায়ে একটা গুলি করা হয়েছিল এই জন্য নাম্বার 7 ব্যথায় পাগলের মতো কাতরাচ্ছিল, কারণ এখন তার অবস্থাও অনেকটা খারাপ হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পারি নাম্বার 8 চলে আসে নাম্বার 5-এর কাছে আর তার মুখের টেপটা সে খুলে ফেলে। আর অনেকক্ষণ পরে কথা বলতে পেরে ফাইনালি নাম্বার 5 অনেক বেশি রাগ দেখায়, কারণ নাম্বার 6 তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ধোকা দিয়েছে। তবে নাম্বার 8 বলে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, সেটার প্রতিশোধ আমি অলরেডি নিয়ে ফেলেছি। আর তাছাড়া এখানে যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ এখানে কেউই মরতে পারবে না। আর এরপর আমরা দেখতে পারি যেহেতু এখানে অনেক ড্রামা হয়েছে এই জন্য তাদের সময়ে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, কারণ এই সমস্ত ব্যাপারগুলোতে এখানের অর্গানাইজাররা অনেক বেশি হ্যাপি হয়েছিল। আর এরপরে নাম্বার 8 আর নাম্বার 4 মিলে সবাইকে যার যার রুমের মধ্যে নিয়ে বন্দি করে দেয়, মানে তাদের চিকিৎসাও করা হয় না, তাদেরকে আহত অবস্থায় সেখানে ফেলে রাখা হয়। আর এখানে নাম্বার 1, 2 আর 3 এই ব্যাপারটা চিন্তা করছিল যে আসলে এই অত্যাচার তাদের উপরে আর কতদিন চলবে, মানে এই অত্যাচার থেকে তারা কোনোদিনও আদৌ মুক্তি পাবে কি না। আর আমরা দেখতে পারি নাম্বার 8 তার টাকার মাধ্যমে এখানে লাইভ স্ট্রিমটাও কিনে ফেলে, মানে যাতে করে সে তার রুমের মধ্যে বসেই দেখতে পারে যে অন্য রুমগুলোর মানুষজন কে কী করছে। আর যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো সে নিজেই লিড করছিল এই জন্য সে নিজেকে গডই দাবি করা শুরু করে। আর অন্য সবার এমন অসহায় অবস্থা দেখার পরে, মানে তাদের ব্যথার যন্ত্রণায় কাতরাতে দেখার পরে সে নিজের উপরে আরও বেশি প্রাউড ফিল করে, মানে এগুলোতে সে অনেক বেশি মজা পাচ্ছিল। তো এরপরে একদিন ফাইনালি নাম্বার 8 নোটিস করে যে আসলে এখানে শোটা অনেকটা ম্যানম্যানে হয়ে গেছে, মানে এখন আর এটার মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই। আর যদি এমন করেই চলতে থাকে তাহলে তাদের সময় আর বাড়বেই না, কারণ অর্গানাইজাররা এতে করে হ্যাপি হবে না আর তারা সময় বাড়িয়েও দেবে না। এই জন্য সে এমন একটা প্ল্যানিং করে যাতে করে এই শোটা আরও বেশি এক্সাইটেড করা যায়। সে আসলে প্রত্যেকটা প্লেয়ারের উপরে টর্চারের পরিমাণ বাড়িয়ে দেয়। সে এমন ব্যবস্থা করে যাতে করে তারা ঘুমাতে না পারে, যেই ব্যাপারটা কিনা টর্চারের চেয়েও অনেক বেশি জঘন্য ছিল। প্রত্যেকটা প্লেয়ারের উপরে নানানভাবে নতুন টর্চার করা হয়। আর আমরা দেখতে পারি নাম্বার 5 না চাইতেও এই সমস্ত ব্যাপারগুলো রোবটের মতো করে যাচ্ছিল। আসলে নাম্বার 5-এর দায়িত্ব ছিল তাদের সবাইকে দেখাশোনা করা, এখন সে যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তার উপরেও এমন টর্চার করা হবে। তবে এরপরে হঠাৎ করেই নাম্বার 3 একদিন দেখতে পারেন নাম্বার 7 তার রুমের মধ্যে চলে এসেছে। এইটা দেখার পরে তো সে অনেক বেশি শকড হয়ে যায়। সে চিন্তা করছিল নাম্বার 7-কে তো বেঁধে রাখা হয়েছিল, তাহলে সেই রুমের মধ্যে কী করে চলে আসলো। আর এরপর আমরা দেখতে পারি আসলে নাম্বার 3 সব কিছু হ্যালুসিনেট করা শুরু করেছিল। সে এই রুমের মধ্যে উল্টাপাল্টা অনেক কিছু হ্যালুসিনেট করা শুরু করে, যেগুলো খুবই ভয়ঙ্কর ছিল। তো এরপরে যখন নাম্বার 4 নাম্বার 8-এর রুমের মধ্যে আসে তখন নাম্বার 8 এখানে কান্না করার নাটক করা শুরু করে। আসলে সে এই ব্যাপারটা দেখাতে চাইছিল যে বাকি সবাই যে কষ্ট পাচ্ছে এই জন্য সে নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছে, তবে সে চাইতেও তাদেরকে খুলে দিতে পারছে না। এই জন্য সে এখানে পেন্টিং করার ব্যবস্থা করে। সে বলছিল যে পেন্টিং করে আমি আমার দুঃখকে এক্সপ্রেস করতে চাই। এরপর যখন সে পেন্টিং করা শুরু করে তখন পেন্টিং যেমনই করছিল না কেন, মানে উল্টাপাল্টা যা কিছুই হোক না কেন, নাম্বার 4 শুধু তার প্রশংসাই করছিল। আসলে এইটাই হচ্ছে গিয়ে তার কাজ।
এরপরে নাম্বার 8 তার জন্য খুবই দামি একটা পার্স কিনে নিয়ে আসে আর একটা কুকুরও তার সঙ্গে রাখার জন্য নিয়ে আসে, যেগুলো দেখার পরে নাম্বার 4ও অনেকটা হ্যাপি ছিল। তবে এরপরে যখন নাম্বার 4 নাম্বার 1কে খাবার খাওয়াতে আসে তখন নাম্বার 1 ফাইনালি তার কাছে মাপ চায়। সে বলে যে তোমার দাঁত আমি উপড়াতে চাইনি, তবে আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছে, সো প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। তবে নাম্বার 4 বলে আচ্ছা ঠিক আছে, এতে করে কোনো সমস্যা নেই, আমি তো এখানে টাকা কামাতে এসেছি, টাকা কামানোর জন্য আমি যেই কোনো কিছু করতে পারি, আর বাইরে বের হলে আমি সেই টাকা দিয়ে নতুন দাঁত লাগিয়ে নিতে পারবো। তবে এরপরে নাম্বার 1 নাম্বার 4কে বলে যে যদি তুমি চাও তাহলে তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবে, তুমি তোমার ফ্লোরটাকেও চেঞ্জ করতে পারবে, যদি তুমি চাও তাহলে তুমি 8 ফ্লোরে গিয়েও থাকতে পারবে। তবে এগুলো শোনার পরে নাম্বার 4 অনেক বেশি শকড হয়ে যায়। সে চিন্তা করছিল যে আদৌ এগুলো পসিবল কিনা, এই জন্য সে তার কাছে জিজ্ঞেস করা শুরু করে যে আসলে কিভাবে এই রুমটা চেঞ্জ করা যায়। আর তখন আমরা দেখতে পারি যে যখন নাম্বার 1 প্রথমে গেমের মধ্যে এন্টার নিয়েছিল আর সে তার রুমের মধ্যে এসেছিল তখন সে দেখতে পেয়েছিল তার টাকা অনেক আস্তে আস্তে গ্রো করছে। এই জন্য সে কল দিয়ে জিজ্ঞেস করেছিল যে আসলে এখানে কি কোনো নিয়ম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের রুম চেঞ্জ করতে পারবো। তখন বলা হয়েছিল যে হ্যাঁ, তোমরা চাইলেই তোমাদের রুম চেঞ্জ করতে পারবে, তবে এটার জন্য 1 বিলিয়নের দরকার পড়বে। আর এই জন্যই নাম্বার 1 শুরু থেকে বারবার করে বলছিল যে সে এখানে যেই কোনো মূল্যে 1 বিলিয়ন ইনকাম করতে চায়। তো এরপর আমরা দেখতে পারি যে আসলে নাম্বার 1 কীভাবে গেমের মধ্যে এসেছিল আর সে কেন এই গেমের মধ্যে এসেছিল। আর তখন আমরা জানতে পারি যে আসলে নাম্বার 1-এর একটা ছোট মেয়ে ছিল, যেই মেয়েটা সবসময় অসুস্থই থাকতো, এই জন্য তার মা তাকে হসপিটাল থেকে বাসায় নেওয়ার জন্য চলে এসেছিল। তবে তার মেয়ে কোনোভাবেই বাসায় যেতে চাইছিল না, সে বলছিল যে আমি হসপিটালেই থাকতে চাই, কারণ এখানের বিছনা অনেক বেশি নরম। তবে তখনই তাদেরকে নেওয়ার জন্য নাম্বার 1 জোকারের কস্টিউম পরে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি নাম্বার 1 একটা সার্কাসে কাজ করতো, আর এই সার্কাসে কাজ করেও কোনোভাবেই সে এত বেশি টাকা ইনকাম করতে পারছিল না যেটা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করাতে পারে। এই জন্য সে তার মেয়েকে বাসায় রেখে সে নিজে চলে আসে নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য, কারণ সে একজন বাবা হিসেবে সমস্ত দিক থেকে ফেল করেছে। সে তার মেয়েকে খাওয়াতে পারছে না, ভালো চিকিৎসা দিতে পারছে না, এমনকি সে তার মেয়ের দেখাশোনাও ভালো করে করতে পারছে না। এই জন্যই সে তার নিজের জীবনটা দেওয়ার জন্য আসে। তবে যখনই সে রাস্তার মধ্যে চোখ বন্ধ করে দাঁড়া হয়ে যায় তখনই তার সামনে একটা গাড়ি এসে থামে। আর তখন আমরা দেখতে পারি এইটা হচ্ছে গিয়ে সেই গাড়িটা, যেই গাড়িটা কিনা সবাইকে সেই গেমের মধ্যে নিয়ে যাচ্ছিল। আর তখন নাম্বার 1-এর মোবাইলেও একটা মেসেজ চলে আসে। তো এখান থেকে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা দেখতে পারি নাম্বার 4 নাম্বার 3 রুমের মধ্যে গিয়ে তাকে খাওয়ানো শুরু করে আর সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে। সে বলা শুরু করে যে আমরা চাইলেই আমাদের রুম বদলাতে পারবো, তবে এটার জন্য 1 বিলিয়নের দরকার পড়বে। আর এমন করে করে সে সবাইকে গিয়ে এই ব্যাপারগুলো বলা শুরু করে। তবে সবার এই সমস্ত ব্যাপারগুলোর চেয়ে তাদের উপরে যেই টর্চার হচ্ছিল সেগুলোর উপরে বেশি মনোযোগ ছিল, কারণ টর্চারের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তবে তখন নাম্বার 4 তাদেরকে বলে যে আমি আসলে নাম্বার 8-এর রুমের মধ্যে যেতে চাই, কারণ সেখানেই সবচেয়ে বেশি টাকা ইনকাম হয়। আর এরপরে যখন নাম্বার 4 নাম্বার 8-এর সঙ্গে মিট করতে যায় তখন নাম্বার 8 একটা বন্দুক নিয়ে তাকে বলে যে আমি কাউকে শ্যুট করতে চাই, কারণ যখন আমি কাউকে শ্যুট করব আর তার বুক ভেদ করে গুলিটা বেরিয়ে যাবে তখন তার রক্তগুলো কিছুটা পেন্টিংয়ের মতো বেরিয়ে চলে আসবে, যেটা দেখে আমি অনেক বেশি উপভোগ করতে পারবো। আর আমরা দেখতে পারি নাম্বার 4ও জি হুজুরি করছিল। এরপরে যখন নাম্বার 4 বাকি সবাইকে খাবার দাবার খাওয়াতে যায় তখন সে বাকি সবার সাথে এই ব্যাপারটা নিয়ে প্ল্যানিং করা শুরু করে। সে বলে যে আসলে কালকে সকালের মধ্যেই আমাদেরকে যেই কোনো একটা প্ল্যানিং করতে হবে, কারণ নাম্বার 8-কে যেই কোনো ওয়েতে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের কপালে ভোগান্তি আছে। সে আমাদের কাউকে শ্যুট করে মারারও প্ল্যানিং করছে। আর এরপর সে বলে যে এখন হয়তোবা সে সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের সবাইকে দেখছে, আমরা কি করছি না করছি সমস্ত ব্যাপারগুলো নোটিস করছে, সো আমাদের বিহেভিয়ার এমন হওয়া যাবে না যাতে করে তার কোনোভাবেই সন্দেহ চলে আসে। আর এরপর সে বলে যে সে প্রতিদিন সকালবেলা গলফ খেলে আর এরপর সে গোসল করার জন্য যায়। তবে যখন সে গোসল করতে যায় তখনই সে বন্দুকটা তার রুমের মধ্যে রেখে যায়, আর চাইলে আমরা তখনই তার উপরে অ্যাটাক করতে পারবো। তবে সবচেয়ে প্রবলেমের ব্যাপার ছিল যেহেতু বাকি সবার অবস্থা অনেকটা খারাপ হয়েছিল, তাদেরকে ঘুমাতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, এই জন্য তারা চাইলেও কিছু করতে পারছিল না। এই জন্য তারা সবাই 4-এর উপরেই বিশ্বাস করে রাখছিল যে হয়তোবা সে কিছু একটা করে যেই কোনো ওয়েতে তাদের জীবনটা সেভ করেই ছাড়বে। তো এরপরে নাম্বার 4 চলে আসে নাম্বার 5-এর সঙ্গে মিট করতে, আর যখন তারা কথাবার্তা বলে তখন নাম্বার 5 তার নিজের সম্পর্কে তাকে বলা শুরু করে। সে বলে যে তার হাজব্যান্ড অনেক বড় লোক আর অনেক ফেমাস একজন ডার্মাটোলজিস্ট ছিল, তবে সে তাকে কোনোদিনও সম্মান করতো না, তাছাড়া তার এফআইআরও চলতো। এই জন্য সে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আস্তে আস্তে করে নাইট ক্লাবে যাওয়া শুরু করে, আর এমন করেই শুরু হয় তার অধঃপতন। আর আমরা দেখতে পারি নাম্বার 5 সমস্ত প্ল্যানিংগুলো তার সাথে শেয়ার করার জন্য নাম্বার 4-কে থ্যাংক ইউ বলে, আর সে তার প্ল্যানিংয়ের মধ্যে জয়েনও করে ফেলে। কিন্তু নাম্বার 5 এই ঝুঁকিটা এমনি নিতে চাইছিল না। সে বলে যে আমারও এখানে একটা শর্ত আছে। তো
তো এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন তারা তাদের প্ল্যানিংটা এক্সিকিউট করার প্ল্যানিং করেছিল। এখানে আমরা দেখতে পারি যখন নাম্বার 4 নাম্বার 8-এর কাছে চলে আসে তখন সে তাকে গল্ফ খেলার জন্য ফোর্স করা শুরু করে। তবে আজকে নাম্বার 8 গল্ফ খেলতে চাইছিল না, কারণ তার কুকুরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তবে নাম্বার 4 কোনো রকমে তাকে গল্ফ খেলার জন্য রাজি করিয়েই ফেলে। আর এরপর যখন সে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল তখন সে নাম্বার 4কে জিজ্ঞেস করে যে কালকে তুমি 5-এর সাথে কি এমন কথাবার্তা বলছিলে, আমি দেখলাম তোমরা দুজন গলাগলি করে কান্নাকাটি করছো। তখন নাম্বার 4 বলে যে তেমন কিছু না, সে শুধুমাত্র তার গল্পটা আমার সাথে শেয়ার করেছিল। তো এরপর আমরা দেখতে পারি যখন নিচের ফ্লোরে এসে নাম্বার 8 গল্ফ খেলা শুরু করে তখন নাম্বার 5 এক একজনের রুমের মধ্যে গিয়ে গিয়ে তাদের সবাইকে ফ্রি করা শুরু করে। যদিও নাম্বার 8-এর কুকুরটা নাম্বার 5কে দূর থেকে দেখছিল আর এই জন্য ঘেউ ঘেউ করছিল, তবে এই ব্যাপারটাতে নাম্বার 8 একেবারেই নজর দেয় না। কিন্তু যাই হোক, কোনো রকমে নাম্বার 5 একে করে সবাইকে ফ্রি করে দেয়। যদিও তারা সবাই ফ্রি হয়ে গিয়েছিল, তবে ঘুমের জন্য তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছিল, তারা তাদের বডিটাও পর্যন্ত চালাতে পারছিল না। এখন কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে সিঁড়ির গোড়া পর্যন্ত চলে আসে আর কুকুরকে ফলো করতে করতে নাম্বার 8ও এই পর্যন্ত চলে আসে। আর এই জন্য নাম্বার 3 আর নাম্বার 5 নিজেদেরকে বাঁচানোর জন্য ফাইনালি নাম্বার 6-এর রুমের মধ্যে ঢুকে পড়ে। তবে একটু পরে নাম্বার 8ও নাম্বার 6-এর রুমের মধ্যে চলে আসে আর সে সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলে যে আসলে কি হচ্ছে। এই জন্য সে তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর যখনই সে তাকে শ্যুট করতে যাচ্ছিল তখনই আমরা চলে আসি ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পারি নাম্বার 4-এর গল্পটা। আসলে আমরা দেখতে পারি নাম্বার 4 একটা বিশাল বড় হোটেলে ভ্যালের কাজ করত। এখানে যখন একটা ভিআইপি কাস্টমার গাড়ি পার্কিং করার জন্য এসেছিল তখন সে ভুল জায়গায় গাড়ি পার্কিং করে চলে যাওয়ার ট্রাই করছিল। তবে যখন নাম্বার 4 তাকে বাধা দেওয়ার ট্রাই করে তখন সে সঠিক জায়গায় গাড়ি পার্ক তো করেই না, বরং সে নাম্বার 4কে উল্টাপাল্টা বলে তাকে অপমান করে দিয়ে সেখান থেকে চলে যায়। যে জন্য নাম্বার 4-এর মাথা অনেকটাই গরম হয়ে যায় আর সে তার গাড়ির মধ্যে একটা স্ক্র্যাচ দেওয়ারই সিদ্ধান্ত নেয়। আর তখনই সিনটা প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি যখনই নাম্বার 8 শ্যুট করতে যাচ্ছিল তখনই নাম্বার 4 পেছন থেকে এসে গল্ফ স্টিক দিয়ে নাম্বার 8-এর মাথায় জোরে একটা বাড়ি মারে, যে জন্য নাম্বার 8 সেখানেই বেহুশ হয়ে যায়। আর এরপর এক এক করে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হয়। এখন তারা সবাই ফ্রি হওয়ার পরে প্রচণ্ড ইমোশনাল হয়েছিল। আমরা দেখতে পারি তারা সবাই পাগলের মতো কান্নাকাটি করছিল আর নাম্বার 8কে তারা দড়ি দিয়ে বেঁধেও রেখেছিল। তবে তখনই তাদের সামনে চলে আসে নাম্বার 5 আর নাম্বার 5 এসে তার ডিলটা সম্পর্কে তাদেরকে মনে করিয়ে দেয়। আর এরপর সে চলে আসে নাম্বার 6-এর রুমের মধ্যে তার থেকে প্রতিশোধ নেয়ার জন্য। তো এরপরে আমরা নাম্বার 6-এর গল্পটা দেখতে পারি। আমরা দেখতে পারি যে একটা সময় নাম্বার 6 খুবই ফেমাস একজন বেসবল প্লেয়ার ছিল, তবে গ্যাম্বলিংয়ের সাথে জড়িয়ে যাওয়ার জন্য তাকে পুরো টিম থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এখন যদিও সে একজন কার সেলসম্যানের জব করত, তবে মানুষজন এখনও তাকে চিনত। এই জন্য মাঝে মধ্যেই মানুষ এসে তার থেকে অটোগ্রাফ নেওয়ার ট্রাই করতো। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে তার বস তার উপরে অনেক বেশি রাগ করেছিল, এই জন্য সে তাকে উল্টাপাল্টা অনেক কিছুই বলা শুরু করে। তবে 6-এর মাথা যেহেতু অনেকটাই গরম ছিল এই জন্য সে তার বসকেই ধরে পেটানো শুরু করে, যেই জন্য তাকে জব থেকেও বের করে দেওয়া হয়। আর তখনই আবার গল্পটা প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি নাম্বার 5 নাম্বার 6-এর আসল জিনিস কেটে দিয়ে তার থেকে ফাইনালি বদলা নিয়ে ফেলে। আসলে যখন নাম্বার 5 নাম্বার 6-কে একটা সময় ফ্রি করে দিয়েছিল তখন নাম্বার 6 তাকে প্রলোভন দেখিয়েছিল তাকে বিয়ে করার, আর তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সাথে অনেক কিছু করেও ফেলেছিল। এই জন্য ফাইনালি এখন সুযোগ পেয়ে নাম্বার 5 সেটার বদলা নিয়েছে। তো এরপর আমরা দেখতে পারি প্ল্যান মতো নাম্বার 4 নাম্বার 8 ফ্লোরে যাওয়ার প্ল্যানিং করছিল আর নাম্বার 1 নাম্বার 6 ফ্লোরে যাওয়ার প্ল্যানিং করছিল। মানে ফাইনালি এত ঝামেলার পরে নাম্বার 1 তার রুমটা বদলানোর একটা সুযোগ পেয়েছে। তো এরপরে যখন নাম্বার 1 তার রুম চেঞ্জ করার জন্য কল দিয়ে বলে তখন তাদের থেকে 1 বিলিয়ন কেটে নেওয়া হয় আর তাদেরকে দেয়া হয় শুধু আর শুধুমাত্র একটা চিঠি, যেই চিঠির মধ্যে শুধু এই জিনিসটার ইনস্ট্রাকশন ছিল যে কোন রুমের মধ্যে কত ডলার জমা পড়েছিল, যেখানে বাকি সমস্ত রুমের মধ্যে কিনা 1 বিলিয়নের চেয়ে অনেক বেশি জমা পড়েছিল। আসলে তাদের কাছ থেকে শুধু 1 বিলিয়ন এই জন্য কেটেছে যাতে করে তাদেরকে এই ইনস্ট্রাকশন পেপারটা দিতে পারে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ত হয়েই যায়। তবে নাম্বার 1 অনেকটাই টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ তার সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেছে। আর এই জন্য নাম্বার 3 নাম্বার 7কে বলা শুরু করে যে তুমি যেই কোনো ওয়েতে এই জিনিসটা সলভ করার ট্রাই করো, কারণ আমি জানি তুমি সমস্ত কিছুর সমাধান জানো। তো এরপরে আমরা নাম্বার 7-এর গল্পটা দেখতে পারি। আমরা জানতে পারি যে আসলে নাম্বার 7-এর নাম ছিল মিস্টার ইউ। মিস্টার ইউ আসলে বিভিন্ন মুভির জন্য স্ক্রিপ্ট লিখতো, তবে তার স্ক্রিপ্ট ছিল খুবই বাস্তবিক স্ক্রিপ্ট, মানে যেটা অডিয়েন্সকে খুব বেশি একটা এন্টারটেইন করতো না। এই জন্য প্রত্যেকটা প্রডিউসার তাকে সবসময় না করে দিত। আর এরপর আমরা নাম্বার 2-এর গল্পটাও দেখতে পারি। আমরা জানতে পারি নাম্বার 2 ছিল একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। তার একজন সঙ্গী হসপিটালে অ্যাডমিট ছিল, যার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। এই জন্য একটু ডক্টরকে বলে তার সার্জারি করে ফেলার জন্য যত টাকা লাগবে সেগুলো সে নিজে ম্যানেজ করে নিয়ে আসবে। তো
তো এখন গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি নাম্বার 2 বলে এই গেমটাকে শেষ করার জন্য। সে বলে যে আমাদের থেকে কিছু কিছু টাকা আমরা নাম্বার 1কে দিয়ে দিব যাতে করে নাম্বার 1 খালি হাতে না যায়। তবে যখনই এরপর তারা গেমটা শেষ করতে যাচ্ছিল তখনই নাম্বার 1 বন্দুক নিয়ে তাদের সবাইকে গান পয়েন্টে করে ফেলে। সে আসলে খালি হাতে এখান থেকে বেরোতেই চাইছিল না, এই জন্য সে কাউকে এখান থেকে যেতেও দিতে চাইছিল না। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নাম্বার 8 পাগলের মতো হাসা শুরু করে, কারণ এই সমস্ত ব্যাপারগুলোতে সে অনেক বেশি এন্টারটেইন হচ্ছিল। আর অন্যদিকে তাদের সময়ও অনেক বেশি বেড়ে যাচ্ছিল, কারণ এখানে নাটকের পর নাটক হয়েই যাচ্ছিল। আর এরপর আমরা নাম্বার 8-এর গল্পটাও দেখতে পারি। আমরা জানতে পারি নাম্বার 8 ছিল একজন পারফরমেন্স আর্টিস্ট, তবে এখন সেও অনেকটা কাঙ্গাল হয়ে গেছে, কারণ এখন আর কেউই তাকে পছন্দ করছিল না। এই জন্যই তাকে বাধ্য হয়ে এই গেমের মধ্যে আসতে হয়েছে। তো এখন শোয়ের মধ্যে আমরা দেখতে পারি নাম্বার 1 তার পারফরমেন্স দেখানো শুরু করে, মানে সে সার্কাসে যেই পারফরমেন্সগুলো করতো সেগুলো করা শুরু করে। এই জন্য তাদের ঘন্টা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছিল। তবে এগুলো করতে গিয়ে হঠাৎই একবার নাম্বার 1 লাফ দিয়ে এত উপরে উঠে যায় যেখানে সে একটা প্রজেক্টর লাইটই ধরে ফেলে। তবে যখন প্রজেক্টর লাইটটা ভেঙে নিচে পড়ে যায় তখন এখানে আগুন লেগে যায় আর সেই আগুনের মধ্যেই নাম্বার 1 পড়ে যায়। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায় আর তারা নিজেদেরকে কোনো রকমে ফ্রি করে নাম্বার 1কে গিয়ে সেভ করার ট্রাই করে। তারা সবাই মিলে কোনো রকমে আগুনটাকে নিভিয়ে ফেলে আর এরপরে নাম্বার 3 দৌড়ে গিয়ে কল দিয়ে এখানে সাহায্য পাঠানোর জন্য বলে। তবে তারা কোনো সাহায্য তো পাঠাচ্ছিলই না, বরং এই ব্যাপারগুলোতে শোয়ের অর্গানাইজাররা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, যেই জন্য তাদেরকে 1400 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। যদিও এত ঘন্টা দেখার পরে তাদের খুশি হওয়ার কথা ছিল, তবে তারা কেউই হ্যাপি হতে পারে না, তাদের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য নাম্বার 3 গুলি করে প্রত্যেকটা সিসি ক্যামেরাই ভেঙে ফেলে। এখন যেহেতু ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য তখনই এক্সিট দরজাটা ওপেন হয়ে যায়। তবে নাম্বার 1 ছিল অনেক বেশি আহত, এই জন্য সে তাদের সবার কাছে মাপ চেয়ে বলে যে আমার এত বেশি লোভ করা মোটেও উচিত হয়নি। এতটুকু বলেই সে সেখানেই মারা যায়। তো এরপরে ফাইনালি সময়গুলো 0 হয়ে যায়, মানে এই গেমটা শেষ হয়ে যায় আর স্ক্রিনে চলে আসে দি এন্ড। এরপরে যখনই নাম্বার 3 সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন সবাই তার জন্য তালি দেওয়া শুরু করে। তবে আসলে এখানে কেউই ছিল না। সে এখানে একটা লেটার পেয়ে যায়, যেই লেটারের মধ্যে লেখা ছিল যেই টাকাগুলো তোমরা উইন করেছো সেগুলো তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এরপরে এখান থেকে গল্প চলে আসে 2.5 মাস সামনে। আমরা দেখতে পারি সেই ঘটনার পুরো 2.5টা মাস পার হয়ে গেছে। এখন নাম্বার 3 যখন তার রুমের মধ্যে একা একা বসেছিল তখন সে প্রচণ্ড আপসেট হয়েছিল। আসলে যদিও এখন তার কাছে অনেক টাকা আছে, তবে সে নাম্বার 1কে তার চোখের সামনে মরতে দেখার পরে কোনোভাবেই আর স্বাভাবিক লাইফ লিড করতে পারছিল না। আর তাছাড়া যেহেতু সে ক্যামেরাগুলো ভেঙে দিয়েছিল এই জন্য তাকে অর্ধেক টাকা দেওয়াও হয়নি। তবে এতগুলো দিনে সেই গেমের মধ্যে সে যেই সমস্ত ব্যাপারগুলো ফেস করেছে আর যেই যন্ত্রণাগুলো সহ্য করেছে সেগুলো ছিল অনেক বেশি অমানবিক। এই জন্য সে এখনও এটা বিশ্বাসই করতে চাইছে না যে সেই জিনিসগুলো আসলেই বাস্তবে তার সাথে হয়েছে। তার মনে হচ্ছিল সেগুলো হয়তোবা স্বপ্নের মধ্যেই হয়েছে। তবে এখন আসলে নাম্বার 3 চাইছিল যেই কোনো ওয়েতে তাদের সবার সাথে মিট করতে, তবে সে কারোর নাম বা ঠিকানা কিছুই জানতো না। আর সে চাইছিল যেই কোনো ওয়েতে নাম্বার 1-এর ফিনরেল করতে। এই জন্য সে সমস্ত জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে দেয় যাতে করে কেউ না কেউ অন্তত তার সঙ্গে মিট করতে আসে। আর এমন করেই কয়েকটা দিন অ্যাডভার্টাইজমেন্ট করার পরে ফাইনালি নাম্বার 2, 4 এবং 5 তার সঙ্গে মিট করতে চলে আসে। আর নাম্বার 3 তাদের সবাইকে বলে যে আমি নাম্বার 1-এর ফ্যামিলিকেও খুঁজে বের করে ফেলেছি আর আমি জানতে পেরেছি তার ওয়াইফকে কেউ একজন অনেক টাকা দিয়েছে আর সেটার অন্য কেউ ছিল না, সেটা ছিল নাম্বার 7। আর তখনই তাদের সামনে একটা ডেলিভারি বয় চলে আসে যে কিনা একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল আর তারা জানতে পারে নাম্বার 6 এই ফুলের তোড়াটা পাঠিয়েছে। তবে এগুলো দেখার পরে তাদের মাথায় টেনশন চলে আসে যে আসলে নাম্বার 7 কেন এখানে আসলো না, কারণ নাম্বার 6 তো ছিল তাদের বড় শত্রু, সেও এই পর্যন্ত চলে এসেছে। আর তখনই তারা খবরে দেখতে পারে যে নাম্বার 8 নামের যে মেয়েটা ছিল, মানে যে কিনা আগে একজন পারফরমেন্স আর্টিস্ট ছিল, সে অন্য একটা লোকের সাথে মিলে একটা বড় আর্ট গ্যালারিতে আক্রমণ করে দিয়েছিল। যেই আর্ট গ্যালারিতে আক্রমণ করতে গিয়ে তারা ধরা পড়ে গিয়েছে, এই জন্য তাদেরকে অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয়েছে। আর এইটা দেখার পরে তারা সবাই অনেক বেশি খুশিই হয়। তারা চিন্তা করছিল যে তার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। আর এরপর আমরা দেখতে পারি তারা যে যার মতো করে যে যার গন্তব্যস্থলে চলে যায়। কেউ কাউকে জিজ্ঞেসও করার ট্রাই করে না যে আসলে তারা এখন কেমন আছে, কিভাবে দিন পার করছে বা সেই টাকাগুলো দিয়েই তারা কি করছে। আর এরপরে ফাইনালি আমরা এদিকে নাম্বার 7কে দেখতে পারি, যার আসল নাম ছিল মিস্টার ইউ। আর মিস্টার ইউর এখন যেই স্ক্রিপ্টটা সে লিখেছিল সেই স্ক্রিপ্টটা প্রডিউসার অনেক বেশি পছন্দ করেছিল। আসলে এই স্ক্রিপ্টটার নাম সে দিয়েছিল দ্য 8 শো। এখন প্রডিউসার তাকে জিজ্ঞেস করে যে উপরের ফ্লোরে যেই মেয়েটা থাকতো সেই মেয়েটার সাথে আসলে কি হয়েছিল, কারণ সেই মেয়েটার সম্পর্কে তো তুমি এখানে কিছুই লেখনি। আর তখন মিস্টার ইউ বলে যে এখনও আমি তেমন কিছু চিন্তা করিনি, তবে দেখি কি লেখা যায়। আর প্রডিউসার তাকে বলে যে আসলে ভালো কিছু লেখার ট্রাই করো না, কারণ অডিয়েন্স কখনোই চাইবে না তার সঙ্গে ভালো কিছু হোক। আর এরপরে হঠাৎই হাসতে হাসতে প্রডিউসার তাকে বলে যে আমিও এই শোয়ের মধ্যে গিয়েছিলাম,
এটা শোনার পরে নাম্বার 7 অনেকটাই শক্ট হয়ে যায়, তবে এরপরে আবার হাসতে হাসতে প্রডিউসার কথাটা উড়িয়ে দেয়। আসলে সে তার সাথে মজা করার ট্রাই করছিল, তার মধ্যে এমন কোনো অদ্ভুত শো তো বাস্তবে হতেই পারে না। আর এরপর সে তার সাথে প্রমিস করে যে সে তার এই শোটা অবশ্যই প্রডিউস করবে, তাছাড়া এইটার যে সিকুয়াল আসবে সেইটাকেও সে প্রডিউস করবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।